আচ্ছা, দেখেন, আম, মোটামুটি টেন্স এমন একটা টপিক যেটা সম্পর্কে সবারই কম বেশি মোটামুটি ধারণা থাকে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু অন্যরকমভাবে টেন্সটা পড়ানোর জন্য। টিপিক্যাল যেভাবে টেন্স বইতে থাকে বা যেভাবে বইতে পড়ানো হয়, আমি আজকে সেইভাবে আপনাদেরকে টেন্স পড়ানোর চেষ্টা করব না, কারণ সেগুলো আপনারা মোটামুটি জানেন। আমি একটু অন্যভাবে, একটু ভিন্নভাবে, একটু ভিন্ন ফ্লেভারে বলতে পারেন টেন্স ক্লাসটা করানোর চেষ্টা করব। এখানে হয়তোবা আমাদের পুরাতন ব্যাচের কেউ হয়তোবা থাকতে পারেন। আমি পুরাতন ব্যাচে হচ্ছে টেন্সের একটা ক্লাস নিয়েছিলাম, একটা রিভিউ ক্লাস নিয়েছিলাম। পুরাতন ব্যাচে যখন গ্রামার ফাইনাল পরীক্ষা হয়েছিল তখন একটা টেন্সের রিভিউ ক্লাস নিয়েছিলাম আমি। তো ঠিক ওইরকমভাবেই কিছু জিনিস চেঞ্জ এনেছি। ওই ক্লাসটা এখন আমি আপনাদের সাথে আবারও নিব। আপনারা 46-এর যে রেকর্ডটা গুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। তবে সেই ক্লাসটার সাথে এই ক্লাসটা কিছুটা পার্থক্য থাকবে। আচ্ছা, শাওন আছেন ওল্ডেন, ঠিক আছে, চলেন আমরা একটু টেন্স নিয়ে আলোচনা করি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুবই উপকার পাবেন, কারণ হচ্ছে এই ক্লাসটাতে যেহেতু টিপিক্যাল টেন্সের যেরকম ক্লাস হয় ওরকম কোনো ক্লাস না, সুতরাং আপনি টেন্সের যেই বেসিক সমস্যাগুলো আছে সেই বেসিক সমস্যাগুলো অনেকাংশে আশা করি কাটিয়ে উঠতে পারবেন। এবং টেন্স নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে আশা করি খুব ভালোভাবেই সেগুলো আপনারা মোকাবেলা করতে পারবেন। তো চলেন আজকে আমরা শুরু করব মেকিং সেন্স অফ টেন্স। আমরা যে কোনো কিছুর শুরুতেই আসলে সংজ্ঞা জানতে চাই, ঠিক না? যে টেন্স আসলে কাকে বলে বা টেন্স বলতে আসলে কি বোঝায়। দেখেন, ইংরেজিতে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। সেটা বাক্যে ওই শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বাক্যে ওই শব্দটা কি অর্থ প্রদান করছে, তার উপরে আসলে নির্ভর করে ওই নির্দিষ্ট ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ হবে। টেন্স যেই শব্দটা আছে এই শব্দটা তিনটা পার্টস অফ স্পিচ হয় স্পেসিফিক্যালি। প্রথমত, এই টেন্সটা ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। ভার্ব হিসেবে এটার অর্থ হচ্ছে টু বিকাম স্টিফ অ্যান্ড টাইট। অনেক সময় দেখবেন যে আমরা যখন খুব রাগ হই বা বিভিন্ন পরিস্থিতিতে আমরা একদম হচ্ছে শক্ত হয়ে যাই, বা রাগে একদম পুরা হাতটা মুষ্টি করে একদম শক্ত হয়ে যাই। তো টেন্স অর্থ কিন্তু এটাও যে টু বিকাম স্টিফ অ্যান্ড টাইট। টেন্স অ্যাজেক্টিভ হিসেবেও ইউজ হয়। অ্যাজেক্টিভ হিসেবে এটার অর্থটা আমরা মোটামুটি জানেন যে আমরা অনেক টেন্স আছি, আমরা অনেক টেন্সড আছি, যে নার্ভাস থাকা, ওরিড থাকা, কোনো কিছু নিয়ে অ্যাংশাস থাকা, এটাকেও টেন্স বলা যেতে পারে। আর টেন্সের আরেকটা ইউজ হচ্ছে যে টেন্সটা নাউন হিসেবে ইউজ হয়। এবং এই নাউন হিসেবে যেই টেন্স যেখানে ইউজ হয় সেটার অর্থ হচ্ছে যে টেন্স দিয়ে কি বোঝাবে, টেন্স দিয়ে আসলে ভার্বটা কখন সংগঠিত হচ্ছে, অর্থাৎ একটা ক্রিয়া, ইংরেজিতে যেটাকে ভার্ব বলা হয়, সেটা কোন সময়ে সংগঠিত হচ্ছে সেইটার একটা সেন্স পাওয়া যায় হচ্ছে এই টেন্সের মাধ্যমে। টেন্সের বাংলা হচ্ছে কাল, এটা আমরা মোটামুটি জানি। আর এই কাল মানে কি? কাল মানে একদম সিম্পলি আমরা যদি বলি, কাল অর্থ হচ্ছে সময়। আর একটু বিস্তারিতভাবে যদি আমরা বলি সেক্ষেত্রে ক্রিয়ার কাজটা যেই সময় হয়, অর্থাৎ সিম্পলি ক্রিয়াটা যেই সময় সম্পন্ন হয় সেই সময়টাকে আমরা টেন্স বা কাল বলতে পারি। টেন্স চেনার জন্য, বোঝার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা যায়। টেন্স কত প্রকার বলেন তো? এটা মোটামুটি সবাই জানেন, ঠিক না? টেন্স কত প্রকার বলেন তো? টেন্স মোট কত প্রকার? টেন্স মোট কত প্রকারের টেন্স হয়? নিয়াজুল করিম রাফি 4 প্রকার, সায়রা খাতুন 12 প্রকার, নিজামুল করিম রাফি 12 প্রকার, ডক্টর সাবরিনা 3 টাইপস, তানজিনা চৈতি 3 টাইপস, সৃজন 12। ওকে, আচ্ছা, দেখেন, আমি প্রশ্ন করেছিলাম যে টেন্স মোট কত প্রকারের হতে পারে। এখন পর্যন্ত একদম সব কিছু সহ টেন্সের টোটাল প্রকারভেদ হচ্ছে 16 প্রকার। এখন এইটা শুনে আপনারা আবার মাথায় বাড়ি দিন না যে ভাই এটা এটা কি বললেন, 16 প্রকার কেমনে হয়, কেমনে সম্ভব? টেন্স 16 প্রকারের বিভিন্ন আপনার ইয়া আছে, কয়েকটা প্রকারভেদ আছে। যেমন আমরা জানি যে প্রধানত 3 প্রকার, 3টা প্রকারের আবার 4টা করে ভাগ আছে, তাহলে 3 4 12। এছাড়াও হচ্ছে এক্সট্রা আরও কিছু টেন্স আছে, যেমন হচ্ছে এই যে ওই
এটা সংক্ষেপে বলা যেতে পারে যে কন্ডিশনাল। কন্ডিশনাল যেগুলো আছে সেগুলোকেও একটা টেন্সের প্রকারভেদে ফেলা হয়। তবে এই যে দেখেন এখানে একটা বক্স দেওয়া আছে, তবে এই বক্সটা আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, বা টেন্স কত প্রকার কি কি এইটাও আসলে আমাদের পরীক্ষার জন্য দরকার নাই। জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য বললাম আর কি, যে টেন্স কিন্তু আসলে টোটাল যদি বলা হয় সেক্ষেত্রে টেন্স কিন্তু 16 প্রকারের হতে পারে। কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন যে টেন্স আসলে কয়টা, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে টেন্স আসলে একটাই, একটা মাত্র টেন্সই আসলে আমাদের আছে। কিভাবে দেখেন, এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, ধরেন আজকে যারা রুটিনটা দেখেছেন, সকালে আপনার নিশ্চয়ই একটা প্ল্যান ছিল যে আজকে 9টা বাজে পিটুয়েতে গ্রামারের ক্লাস আছে। তাহলে এই যে গ্রামারের ক্লাসটা, এটা ছিল আপনার জন্য একটা ভবিষ্যৎ, ঠিক না, একটা ফিউচার ছিল। তাহলে এই যে ফিউচারটা, এই ফিউচারটা এখন হচ্ছে প্রেজেন্ট, কারণ আপনি এখন ক্লাসটা করছেন, আপনি এখন ক্লাসটা করছেন। এই প্রেজেন্টটা কিন্তু আগামীকাল গিয়ে আবার কিন্তু কি হয়ে যাবে, আগামীকাল গিয়ে কিন্তু আসলে পাস্ট হয়ে যাবে। এখন দেখেন, আমরা কিন্তু আসলে ফিউচারেও বাস করি না, আমরা কিন্তু পাস্টেও বাস করি না, আমরা সবসময় আসলে প্রেজেন্টেই বাস করি। আমাদের সমস্ত কিছু, আমরা যা বলি যা করি সমস্ত কিছু আসলে বর্তমান সময়কে ঘিরেই আমরা করি, সবসময় আমরা বর্তমানেই থাকি। তবে বর্তমানে থেকেও আমরা আসলে সবসময়ই হয় অতীতে বাস করতে চাই, না হয় ফিউচারে বাস করতে চাই। কারণ আমরা বর্তমানে থেকে সবসময় চিন্তা করি যে আমি অমুকটা হব, আমি তমুকটা হব, আমি একটা গাড়ি কিনবো, আমি একটা বাড়ি করব, আমি আমার আমার মনের মানুষের সাথে আমি সময় কাটাবো, আমি মনের মানুষকে বিয়ে করব। এগুলো হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। আবার ধরেন এই যে ফিউচার প্ল্যানগুলো কোনো কারণে আপনি সফল করতে পারলেন না, সেগুলো অতীত হয়ে গিয়েছে। এখন আপনি চিন্তা করছেন যে ইস, আমি আরেকটু যদি ভালো করে পড়তাম, সময় মতো যদি কাজটা আমি করতে পারতাম। তাহলে আমরা যদিও প্রেজেন্টে আমাদের বিচরণ, আমরা ফিজিক্যালি যদিও প্রেজেন্টে থাকি, কিন্তু দেখা যায় যে মেন্টালি হয় আমরা ফিউচার নিয়ে চিন্তা করি, না হয় আমরা পাস্ট নিয়ে চিন্তা করি। এখন টেন্স আসলে একটাই, এটা বলতে আমি বোঝাতে চেয়েছি আমরা আসলে সবসময় প্রেজেন্টেই থাকি, প্রেজেন্টটাই একসময় পাস্ট হয় এবং এই প্রেজেন্টটাই একসময় ফিউচারে ছিল। তো এই যে প্রেজেন্টটা এক সময় পাস্ট হয়ে যায়, আবার একটা সময় এটা ফিউচার ছিল। এই কারণেই টেন্সটাকে প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি যে পাস্ট, প্রেজেন্ট এবং হচ্ছে ফিউচার। এখন এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলোকে আবার 4টা ভাগে ভাগ করা হয়। এই 4টা ভাগে ভাগ করে টোটাল 12 প্রকারের টেন্স সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারি। আপনাদের মনে কখনো প্রশ্ন এসেছিল কিনা যে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই 4টা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছিল বা 4 ভাগে ভাগ করা হয়? কেন 4 ভাগে ভাগ করা হয়? কেন এটা 3 না, কেন এটা 5 না, কেন এটা 6 না, কেন এটা 2 না? এরকম কারো মনে কোনো প্রশ্ন আসছিল যে কেন আসলে টেন্সটাকে 4 ভাগেই ভাগ করা, কেন 4, কেন 3 না, কেন 5 না, 2 না, কেন 6 না, কেন 2 হলে কি সমস্যা হইতো, 6 হলে কি সমস্যা হইতো, কেন? কেউ কি জানেন যে কেন 4 ভাগে ভাগ করা হইল? 4 ভাগে কেন ভাগ করা হইল, কি কারণ? 4 ভাগে ভাগ করার মূল কারণটা হচ্ছে আসলে আপনি এই 4 রকম ছাড়া আর কোনোভাবেই আপনি একটা কাজকে প্রকাশ করতে পারবেন না। মানে হচ্ছে, ধরেন আপনি বর্তমানে আছেন, বর্তমানে কোনো একটা কাজ আপনি করবেন এবং সেটা করে কাউকে আপনি সেটা বলবেন বা বর্ণনা করবেন। এই যে বর্তমানের কাজের বর্ণনাটা করা, এটা আপনি সর্বোচ্চ 4 ভাবে করতে পারবেন। 4 ভাগ ছাড়া আপনি এর থেকে বেশি আসলে করতে পারবেন না। এক্সাম্পল দিই, দেখেন, আমি বললাম আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে গিয়েছি, আমি 2 বছর যাবত স্কুলে যাচ্ছি। দেখেন তো, এই 4টা ভাগ ছাড়া আপনি আর কোনোভাবে বর্তমানের কোনো ঘটনাকে প্রকাশ করতে পারবেন? প্রকাশ করা যায়? দেখেন, এই 4 ভাগ, এই 4টা ছাড়া আর কোনোভাবেই কিন্তু আপনি বর্তমানের কোনো ঘটনাকে প্রকাশ করতে পারবেন না, আর কোনো উপায় নাই আসলে। যেহেতু আর কোনো উপায় নাই, এই কারণেই মূলত টেন্সটাকে আমরা, একটা টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি, ঠিক আছে? এবং এই যে এইগুলো আছে, এইগুলো, এটা তো প্রেজেন্টের জন্য, এটা তো প্রেজেন্টের জন্য। তো একটু আগে যদি আমরা দেখেছি যে এক সময় প্রেজেন্টটা থাকে কি, এক সময়
প্রেজেন্টে থাকে ফিউচার, এবং এই ফিউচারটা এই প্রেজেন্টটাই একসময় পাস্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায় এবং টোটাল হচ্ছে 12 প্রকার। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন যে এই যে টোটাল 12টা প্রকার, এই টোটাল 12টা প্রকারের আগে আমরা একটু ভার্বের ফর্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভার্বের ফর্ম আসলে কি? ভার্বের ফর্ম হচ্ছে, দেখেন ধরেন একটা ভার্ব হচ্ছে গো, এই ভার্বটা কয়েক রকম হইতে পারে। এটা হইতে পারে গোজ, এটা হইতে পারে ওয়েন্ট, এটা হইতে পারে গন, এরকম কয়েকটা ভাগে কিন্তু একটা ভার্ব হতে পারে। তো এই যে ভার্বের কয়েকটা প্রকার, এগুলোকে আপনি ফর্ম হিসেবে ধরতে পারেন। টোটাল ভার্বের 5টা ফর্ম আছে, তবে এটাকে যদিও কেউ 7 বলে, কেউ 6 বলে, তবে সচরাচর টোটাল 5টা ফর্মে আসলে ভার্বটাকে প্রকাশ করা যায়। প্রথমটা হচ্ছে রুট। রুট মানে কি? ধরেন ব্রেক হচ্ছে একটা ভার্ব, ব্রেক, ধরেন ব্রেক হচ্ছে একটা ভার্ব। এই যে ব্রেক, এই ব্রেকটা হচ্ছে এই ব্রেক ভার্বের রুট ফর্ম। ঠিক আছে, এবং এইটাকে আপনি চাইলে ইনফাইনিটিভে বলতে পারেন, চাইলে আপনি ইনফাইনিটিভে বলতে পারেন, অর্থাৎ টু প্লাস হচ্ছে ভার্ব, টু প্লাস ভার্ব, এই রুট, এবং রুট থেকে মূলত টু প্লাস ভার্ব, অর্থাৎ যেটাকে আমরা ভার্বের বেস ফর্ম বলি। আরেকটা ফর্ম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। পাস্ট কোনটা? পাস্ট হচ্ছে ভার্বের ভি টু ফর্ম, ব্রোক, ব্রেক থেকে ব্রোক হতে পারে, ব্রেক থেকে ব্রোক হয়। এবং আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই যে 5টা ফর্ম ভার্বের বললাম, এই 5টা ফর্মে কিন্তু বিভিন্নভাবে টেন্সগুলোতে ইউজ হয়। আমরা আস্তে আস্তে যখন টেন্সের ভিতরের দিকে যাব, আমরা দেখব এই ভার্বের এই যে 5টা ফর্মের কথা বললাম, এই 5টা ফর্মই বিভিন্নভাবে বিভিন্ন টেন্সে ব্যবহৃত হতে পারে। এখানে কারা কারা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে, এই যে রুট জিনিসটা আছে, এই রুটটা কিন্তু দেখা যায় এটাকে কেউ কেউ রুট বলেন, আবার রুটের সাথে আলাদা করে কেউ আবার ইনফাইনিটিভ নামে আরেকটা ফর্ম নিয়ে আসেন। সেই ক্ষেত্রে ভার্বের 6টা ফর্ম হয়, তবে এই ইনফাইনিটিভটা মূলত রুটই। ঠিক আছে, রুট মানে হচ্ছে এখানে টু ছাড়া, আর ইনফাইনিটিভ মানে হচ্ছে টু সহ, তবে দুইটাই হচ্ছে ভার্বের বেস ফর্মটা হয়, এখানে ভার্বের সাথে কোনো কিছু অ্যাড হয় না। এখন আসেন, আমরা টেন্স সম্পর্কে মোটামুটি সবাই যেটা জানি সেটা হইলো এই বক্সটা। এই বক্সটা মোটামুটি সবাই আমরা জানি। এখানে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। আমি আপনাদেরকে স্ট্রাকচার মুখস্থ করতে বলবো না, বা আমি এখন আপনাদেরকে স্ট্রাকচার মুখস্থ করাবো না। ঠিক আছে, কারণ আমার বিশ্বাস এগুলো আপনারা মোটামুটি পারেন, এগুলো আপনারা মোটামুটি জানেন, সুতরাং এইটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না। একটা ইন্টারেস্টিং তথ্য দেই, সেটা হইলো এই যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে যেই টেন্সটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট প্রায় 60% এর হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 60% আমরা যে সচরাচর কথাবার্তা বলি, মানে আমরা তো ইংরেজিতে বলি না, যারা ইংরেজিতে কথাবার্তা বলে বা ইংরেজিতে যারা সবসময় হচ্ছে ইউজ টু, তারা বেশিরভাগ সময়ই সিম্পল প্রেজেন্ট দিয়ে আসলে বাক্যটা লিখেন, বা সিম্পল প্রেজেন্টটা সব থেকে বেশি ইউজ হয়। এরপরে ইউজ হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এরপরে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, এরপরে প্রেজেন্ট পারফেক্ট, এবং এরপরে হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন এই যে 5টা টেন্স, এই 5টা টেন্সই মূলত সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়, প্রায় 90%-এর মতো হচ্ছে এই টেন্সগুলো ইউজ হয়। তার মানে আপনি যদি এই 5টা টেন্সের ব্যবহার ভালোভাবে জানেন, এই 5টা টেন্সের ব্যবহার যদি ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি টেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে পারেন, বা আইডিয়াটা আপনি জেনারেট করতে পারবেন, বা টেন্সটা ঠিকঠাক মতো ইউজ আপনি করতে পারবেন। এখন আসেন, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো আসলে কোনোটাই আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি এখন শুরু করব। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে আমাদের প্রথম টেন্স, 1 নাম্বার যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট মানে কি বলেন তো? ইনডেফিনিট শব্দের অর্থ কি? ইনডেফিনিট, ইনডেফিনিট শব্দের অর্থ কি? ইনডেফিনিট
ডেফিনিট, ইনডেফিনিট, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন। সায়রা খাতুন ভুল বলেছেন। নির্দিষ্ট কেন? নির্দিষ্ট না, অনির্দিষ্ট। সায়রা খাতুন অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে দেখেন, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট এই কথাটার অর্থ হলো অনির্দিষ্ট। ঠিক আছে, অনির্দিষ্ট, যেটা ডিফাইন করা যায় না। হ্যাঁ, যেটা ডিফাইন করা যায় না, অনির্দিষ্ট। তার মানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এই টেন্সটা দিয়ে যেই ঘটনাটা বোঝানো হবে সেটা হবে একটা অনির্দিষ্ট ঘটনা। অর্থাৎ এখানে সময়টা নির্দিষ্ট থাকবে না, সময়টা নির্দিষ্ট করে বলা থাকবে না। সময়টা নির্দিষ্ট করে বলা থাকবে না ব্যাপারটা আসলে কি দেখেন, আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। অথবা আমি বললাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আপনি আমাকে বলেন তো, আপনারা আমাকে বলেন তো, এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য দিয়ে শুধু বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্টের একটা ঘটনা, বর্তমানের একটা ঘটনা, কিন্তু বর্তমানে কখন ঘটছে, এখন ঘটছে কিনা, কত সময় ধরে ঘটছে, এই সম্পর্কে কোনো আইডিয়া কি পাওয়া যাচ্ছে? কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে? এই সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায়? আই ইট রাইস, হি গোজ টু স্কুল, কোনো কোনো আইডিয়া কি পাওয়া যায় সময় সম্পর্কে? যায় না। সময় সম্পর্কে কোনো আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে না। এই যে আইডিয়া পাওয়া যাচ্ছে না, অনির্দিষ্ট, এই কারণে এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা জানি যে সাবজেক্ট প্লাস হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কোনটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে হচ্ছে যে রুট, রুট যেটা আছে, রুট অর্থাৎ রুট যে ফর্মটা আছে, আর আরটা হচ্ছে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম, মানে কোনটা? ওই যে ভার্বের সাথে আপনার এস বা ইয়ে যুক্ত হতে পারে, যেমন গো থাকলে গোজ হইতে পারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, এটা আমরা মোটামুটি জানি। এখন আসেন, আমাদের জন্য পরীক্ষার জন্য সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হইলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কোথায় কোথায় বসে বা কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয়। প্রথমত, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে সাধারণ যে কোনো ঘটনা, যে কোনো ধরনের সাধারণ ঘটনা বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করি। যেমন আমি বললাম শি লুকস ভেরি বিউটিফুল, তা সে দেখতে খুবই সুন্দর। সুন্দর নাকি সুন্দরী? সুন্দরী হবে না, সে দেখতে খুবই সুন্দরী। দে রিড বুকস, তারা বই পড়ে। তাহলে দেখেন একদম সাধারণ একটা ঘটনা আমি বর্ণনা করলাম। তাহলে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমি প্রেজেন্ট ইনডিফিনিটটা ব্যবহার করতে পারি। এরপর আসেন যে যে কোনো অভ্যাস, আপনি যেই অভ্যাসটা প্রতিনিয়ত করেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, ঠিক না? এরিস্টটল এরিস্টটল বলে গিয়েছিলেন যে মানুষ হচ্ছে তাই যা সে অভ্যাস করে, মানুষ হচ্ছে সেটাই যা সে অভ্যাস করে। দেখেন এটা কিন্তু ট্রু, একদম ট্রু। আমরা যেটা অভ্যাস আমাদের সেটাই কিন্তু আমরা। যেমন ধরেন যে আপনি সবসময় সত্য কথা বলেন, তাহলে আপনি একজন সত্যবাদী। আপনি, আপনার অভ্যাস হচ্ছে প্রতিদিন প্রতিদিন পড়াশোনা করা, তাহলে আপনি আপনি অবশ্যই একজন মোটামুটি ভালো স্টুডেন্ট। আপনি, আপনার অভ্যাস হচ্ছে বা আপনার প্রতিদিন যেটা করেন সেটা হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারেন, অথবা আপনি পরিশ্রম করেন না। আপনি যেটাই অভ্যাস হিসেবে করেন সেটাই কিন্তু আপনার পরিচয়। ঠিক আছে, তা এখন এই যে অভ্যাস, এই অভ্যাস প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। তবে এইখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি দেখেন, আই গেট আপ এভরি ডে অ্যাট 6 AM, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। এখন আমি একটু আগে বলেছিলাম যে ইনডেফিনিট, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, তার মানে সেখানে কোনো সময়ের উল্লেখ থাকবে না। তাহলে এখানে কেন সময়ের ব্যবহার হইল? এই কারণ এটা হচ্ছে একটা ব্যতিক্রম। পৃথিবীর সমস্ত কিছুর একটা ব্যতিক্রম থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট একটা ব্যতিক্রম হচ্ছে এই হ্যাবিচুয়াল অ্যাকশনটা। যখন হ্যাবিচুয়াল অ্যাকশন প্রকাশ পাবে তখন কিন্তু এরকম একটা সময়ের উল্লেখ থাকতে পারে। আই গেট আপ এভরি ডে অ্যাট 6 AM, হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে চা পান করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো যে যে কোনো ধরনের চিরন্তন সত্য, জেনারেল ট্রুথ বা ইটার্নাল ট্রুথ, যেটা ধ্রুব সত্য, সবসময়ের জন্য সত্য, এরকম সত্য কথা প্রকাশ করার ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ হয়। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোন সেন্টেন্সগুলো? যেই সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ করি, নিষেধ করি, তারপর প্রস্তাব করি, সাজেস্ট করি, অ্যাডভাইস দেই,
এগুলো দিয়ে এই শব্দগুলো, এই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো কিছুই হয় না। যেমন আমি বললাম ড্র আ স্ট্রেট লাইন বা ডোন্ট রান ইন দ্য সান। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়াও এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হিয়ার এবং দেয়ার যুক্ত যে বাক্যগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়। যেমন হিয়ার কামস দ্য বাস, এইখানে এই বাক্যটার সাবজেক্ট কিন্তু দ্য বাস শব্দটা পরে বসছে, এটা এক ধরনের ইনভার্সন। কারণ কোনোটা বাক্যে যখন হেয়ার দেয়ার বসে তখন সেই বাক্যটাতে ইনভার্সন হয়। ইনভার্সন মানে হচ্ছে যে আমরা সচরাচর জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসে, কিন্তু ইনভার্সন হইলে ভার্বটা সাবজেক্টের আগেই বসে। যেমন দেয়ার গোজ দ্য বেইল, এখানে দ্য বেইল হচ্ছে সাবজেক্ট, বেইলটা এই গোজ ভার্বের পরে বসেছে। এরপর আসেন যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আর কি কি জিনিস বোঝানো হয়। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আরও বোঝানো হয় যে কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে, কিন্তু সেই ঘটনাটা হচ্ছে প্ল্যান করা। ধরেন আপনি প্ল্যান করলেন যে আসছে শুক্রবার আপনি বিয়ে করবেন, তাহলে এটা একটা প্ল্যান করা ঘটনা। অথবা আসছে শুক্রবার আপনি কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, বা আসছে শুক্রবার আপনি কোনো একটা জায়গায় মেজবানি খেতে যাবেন, দাওয়াত খেতে যাবেন। এটা একটা ফিউচার ইভেন্ট, কিন্তু এই ফিউচার ইভেন্ট হলেও এটা কিন্তু প্ল্যান করা। তাহলে এরকম যদি ফিউচার ইভেন্ট হয় যেটা হচ্ছে আপনার প্ল্যান করা, শিডিউল করা বা আপনার একটা অ্যারেঞ্জমেন্টের অংশ, সেই ক্ষেত্রে সেই ধরনের ইভেন্টগুলোকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে প্রকাশ করতে পারেন। যেমন আমি বললাম মাই হলিডে অফিসিয়ালি স্টার্টস অন দ্য 5th of October, আমার ছুটি অফিসিয়ালি 5 অক্টোবর শুরু হচ্ছে। তাহলে 5 অক্টোবর ধরেন সামনে আছে, কিন্তু এটা আগে থেকেই প্ল্যান করা। দে লিভ ফর লন্ডন বাই দ্য নেক্সট মেইল, তারা পরে ট্রেনে লন্ডনের জন্য যাত্রা করবে। হিজ ফাদার সেলস ফর আমেরিকা নেক্সট সানডে, তার পিতা পরের রবিবারে আমেরিকার উদ্দেশ্যে রওনা করবে। তাহলে দেখেন প্রতিটাতেই কিন্তু ফিউচার ইভেন্ট বলা হয়েছে, কিন্তু যেহেতু এগুলো প্ল্যান করা এই কারণেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। যে কোনো কোটেশনের ক্ষেত্রে, বাণীর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করব। যেমন কিডস সেইড আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। হিস্টোরিক্যাল ট্রুথ, যে কোনো ঐতিহাসিক সত্য ঘটনার ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারি। যেমন শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, আকবর অ্যাসেন্ডস দ্য থ্রোন ওয়েন হি ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড। আকবর 12 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। অ্যাসেন্ড মানে হচ্ছে আরোহণ করা, সিংহাসনে তিনি বসেছিলেন। সর্বশেষ হচ্ছে ক্লজ অফ টাইম এবং কন্ডিশন। এইটা আমি এই মুহূর্তে ব্যাখ্যা করব না, কারণ এটা নিয়ে আপনাদের বিস্তারিত ক্লাস আছে, কন্ডিশনের একটা বিস্তারিত ক্লাস আছে, সেইখানে একটা বিস্তারিত ব্যাখ্যা পাবেন। এখানে জাস্ট দুইটা এক্সাম্পল দেই। আই শেল ওয়েট টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ। তাহলে এখানে এই যে দেখেন ইউ ফিনিশ ইউর লাঞ্চ, এইখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। ইফ ইট রেইনস উই শেল গেট ওয়েট, এখানে আমরা ইফ যুক্ত যে ক্লজটা আছে সেইখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। তাহলে মোটামুটি এইগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। এখন কথা হলো যে কোনো একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এইটা বোঝার জন্য কিছু সিগন্যাল ওয়ার্ডস আছে, কিছু মার্কার আছে, যেগুলো দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মার্কারগুলো কি দেখেন, মার্কারগুলো হচ্ছে অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিবডি, এভরিডে, নর্মালি এবং সামটাইমস। এই ওয়ার্ডসগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন ওই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বুঝেন নাই এমন কেউ আছেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ঝামেলা আছে কারো? খুব সহজ, ঠিক না? খুব খুব সহজ। লেকচার বুকে কত পৃষ্ঠায়? আই এম সরি সেতু আক্তার, এইগুলো লেকচার বুকে নাই, মানে টেন্সটা এইভাবে লেকচার বুকে দেওয়া নাই। আপনি একটু কষ্ট করে, মানে আপনি মিল পাবেন, লেকচার বুকের সাথে মিল পাবেন পুরো ক্লাসটা করলে, এরপরে মিল পাবেন, ঠিক আছে? ইফ দিয়ে এটা বুঝান না, আমি ইফ দিয়ে এটা বুঝাবো না। আশা, আমি এখন এটা বুঝাবো না, কারণ এখন এটা বুঝাইতে গেলে আমার কন্ডিশনাল টেন্স বুঝাইতে হবে, আমার কন্ডিশনাল সেন্টেন্স বুঝাইতে হবে। আমি আমি ওই দিকে এখন যাব না, কারণ কন্ডিশনাল নিয়ে আপনার আলাদা একটা ক্লাস আছে। ওই ওই পাঠটুকু ছাড়া আর কোনো কিছু বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা? সবাই বুঝতে পেরেছেন? একটু এলোমেলো
কেন কোন দিকটা এলোমেলো লাগছে আমাকে একটু বলেন তো সুমাইয়া নূর, কোন কোন জায়গাটা এলোমেলো লাগছে, কোন জায়গাটা স্পেসিফিক বলেন যে কোন জায়গাটা এলোমেলো লাগছে, এলোমেলো লাগছে কোন জায়গাটা একটু বলেন আমাকে স্পেসিফিকভাবে। তাহলে দেখেন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মোটামুটি পড়ে ফেললাম, এটা খুবই ইজি, ঠিক আছে, এটা খুবই ইজি। আচ্ছা আমি রিকেপ করব, একটু পরে আমি রিকেপ করব। এখন আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে আমাদের যেই সিরিয়ালটা আসে, আমরা যে সিরিয়ালটা পড়ি সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এটাকে প্রেজেন্ট প্রগ্রেসিভও বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলা হয়, আবার প্রেজেন্ট প্রগ্রেসিভও বলা হয়, দুইটাই বলা হয়। এখন আসেন যে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি বোঝায়। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াসলি চলছে, তার মানে হলো এটা দিয়ে চলন্ত কোনো কিছু বোঝায়, কোনোটা কাজ চলছে এরকম কোনো কিছু বোঝায়। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের লাইনটা বা ঘটনাটা যখন আমি বলছি তখন সেটা ঘটছে। এক্সাম্পল দিই, ধরেন আমি বললাম আই এম টেকিং আ ক্লাস, আই এম টেকিং আ ক্লাস, আমি একটা ক্লাস নিচ্ছি, তাহলে এই মুহূর্তে আমি সেটা বললাম এবং আমি কিন্তু এখন একটা ক্লাস নিচ্ছি। ইউ আর ডুইং এ ক্লাস, আপনারা একটা ক্লাস করছেন, তাহলে এই মুহূর্তে আমি যেহেতু বললাম যে আপনারা ক্লাস করছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা ক্লাসটা আসলে করছেন, ঠিক না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি বোঝায়, যখন বলা হয় তখনই হচ্ছে ওই ঘটনাটা ঘটে। স্ট্রাকচারটা আমরা মোটামুটি সবাই জানি যে সাবজেক্ট, এরপরে ভার্বের এম ইজ আর বসে, সাবজেক্টের উপরে ভিত্তি করে এম ইজ আর বসে, এরপরে ভার্বের সাথে আইএনজিটা যুক্ত হয়। এখন আসেন যে এই প্রেজেন্ট প্রগ্রেসিভটা আসলে কোথায় কোথায় ইউজ হয়, আমরা কোথায় কোথায় এটাকে ব্যবহার করতে পারি। এক নম্বর ব্যবহার হচ্ছে যে কোনো অনগোয়িং অ্যাকশন, যেটা এখন চলছে, বর্তমানে চলছে, এখন চলছে, এরকম যে কোনো ঘটনা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে পারি। যেমন শি ইজ স্টাডিং নাও, সে এখন পড়াশোনা করছে। দ্য টিচার ইজ কন্ডাক্টিং আ ক্লাস, টিচার একটি ক্লাস পরিচালনা করছে, একটা ক্লাস নিচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। আচ্ছা এরপর আসেন যে একটু আগে আমরা কিন্তু দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা নিকট ভবিষ্যতের কোনো ঘটনা বর্ণনা করতে পারি। সেমভাবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও কিন্তু আমরা কাছাকাছি ভবিষ্যৎ, সামনে কোনো একটা কিছু ঘটবে এরকম কোনো ঘটনা আমরা বর্ণনা করতে পারি, প্রেজেন্ট প্রগ্রেসিভ দিয়েও সেটা আমরা পারবো। যেমন আমি বললাম আই অ্যাম কামিং টুমোরো, আমি আগামীকাল আসছি, তাহলে টুমোরো এটা হচ্ছে আমার ফিউচার, কিন্তু যেহেতু এইটা একটা ফিউচার ইভেন্ট এবং এটা একটা নিয়ার ফিউচার ইভেন্ট, আগামীকাল, এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট প্রগ্রেসিভ ইউজ করতে পারি, যেমন আই এম কামিং টুমোরো। এরপর আসেন শি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সট মান্থ, সে আগামী মাসে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, আগামী মাসে খুলবে, কিন্তু এটা নিয়ার ফিউচার এবং প্ল্যান করা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দেখেন প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হয়েছে। এখন আসেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে চিনব। ধরেন আমাদের তো শূন্যস্থান পূরণ আসবে, ঠিক না? ধরেন এখানে এখানে এই যে ইজ গোয়িং থাকলো না, এখানে একটা ড্যাশ থাকলো, এখানে ইজ গোয়িং থাকলো না, একটা ড্যাশ থাকলো, ঠিক আছে, এখানে এখানে ড্যাশ থাকলো, এখানে কিছু অপশন থাকলো, তাহলে আমি কিভাবে বুঝবেন যে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার জন্য কিছু সিগন্যাল ওয়ার্ড আছে, কিছু সিগন্যাল ফ্রেজ আছে, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সিগন্যাল ওয়ার্ডসগুলো কী কী বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কারগুলো কী কী, দেখেন নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। যদি এই ওয়ার্ড অথবা ফ্রেজগুলো থাকে কোনো একটা বাক্যে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কী কী জিনিস শিখলাম। আমরা প্রথমে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স দিয়ে মূলত বোঝায় যে যে কোনো অনির্দিষ্ট সময়ের যে কোনো কিছু বর্তমানে বর্ণনা করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করি। এটার ব্যবহারটা আমরা দেখলাম যে যে কোনো বর্তমানে যে কোনো সাধারণ যে কোনো ঘটনা বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করি, যে কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, যে কোনো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ইটার্নাল ট্রুথ, সবসময়ের জন্য সত্য, এটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। কোনো ফিউচার ইভেন্ট যেটা প্ল্যান করা, প্ল্যান্ড ফিউচার ইভেন্ট, এক্ষেত্রে আমরা ফিউচার এটা ফিউচার হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট
ব্যবহার করতে পারি, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু ব্যবহার করতে পারি। কোটেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, হিস্টোরিক্যাল যে কোনো ট্রুথের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি, এবং কন্ডিশনালের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। তবে আমি বলেছি এইটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ কন্ডিশনালের বিস্তারিত ক্লাস আপনারা পাবেন। সিগন্যাল ওয়ার্ড কোনগুলো? অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, ডেইলি, এভরিডে, নর্মালি, সামটাইমস, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলা হয় তখনই ওই ঘটনাটা ঘটে। এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? এটাও আমরা যে কোনো অনগোয়িং অ্যাকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা কোনো নিয়ার ফিউচারের ঘটনা বর্ণনার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এটার সিগন্যাল ওয়ার্ডগুলো কি কি? নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে কোন টেন্সটা আসে বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে, জি, এক্ষেত্রে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারবেন। তারিকুল ইসলাম, দুইটাই ব্যবহার করা যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যাবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করা যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে আমরা কোনটাতে আসি? সিরিয়ালে কোনটা আমরা পড়ি? প্রেজেন্ট পারফেক্ট। এইখানে আমাদের ছোট্ট একটা ভুল আছে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আপনি কে ভাই, আপনি কোন হনু, আপনি কে এটা ভুল ধরার? দেখেন কেন আমি ভুল বলছি, আমার একটা যুক্তি আছে, যুক্তিটা আমি দিচ্ছি। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা কাজ এখন হচ্ছে, সেইটার আপনি একটা সেন্স পাচ্ছেন, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই সেন্সটা কি আপনি পাচ্ছেন যে এই কাজটা কখন শুরু হয়েছে, কতক্ষণ ধরে চলছে? এই সেন্স কি দিচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস? এই সেন্সটা কি পাওয়া যাচ্ছে? ধরেন আমি ক্লাস নিচ্ছি, আমি কয়টা থেকে ক্লাস নিচ্ছি, কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, এই সেন্সটা কি আছে? এই সেন্সটা কি পাওয়া যাচ্ছে যে একটা কাজ কখন থেকে চলছে? পাওয়া যাচ্ছে না কিন্তু, ঠিক না? পাওয়া যাচ্ছে না। এইটা পাওয়া যাওয়ার জন্য, অর্থাৎ নির্দিষ্ট সময়টা জানার জন্য, প্রেজেন্টের যে একটা কাজ কতক্ষণ ধরে চলছে, কত সময় ধরে চলছে, কখন শুরু হলো, এইটা জানার জন্য যেই টেন্সটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, এখানেও কন্টিনিউয়াস আছে, আগেরটাতেও কন্টিনিউয়াস আছে। এটাকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? তার মানে আগের যে কন্টিনিউয়াসটা ছিল সেটা পারফেক্ট ছিল না। কেন পারফেক্ট ছিল না? কারণ সেখানে কোনো সময়ের উল্লেখ ছিল না, আমরা সময় আসলে জানতে পারতাম না সেই কন্টিনিউয়াস দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আপনি সময়ের একটা সেন্স পাবেন, এই কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। এই কারণে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের পরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে আসার কথা সিরিয়ালি, কিন্তু কেন প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করা হয় আমি জানি না। ঠিক আছে, আমিও পড়েছি, আমিও একটা সময় পর্যন্ত প্রেজেন্ট পারফেক্টই পড়েছি। তাহলে এখন আসেন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। তাহলে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময়ের সেন্স পাওয়া যায়, একটা সময়ের সেন্স পাওয়া যায়। সময়ের সেন্সটা কি? দেখেন যে একটা কাজ আগে থেকে শুরু হয়েছে এবং এখনো ঘটছে। কন্টিনিউয়াস টেন্সের সাথে এটার পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে কোনো ডিউরেশন উল্লেখ থাকে না, কন্টিনিউয়াস টেন্সে কোনো ডিউরেশন উল্লেখ থাকে না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা ডিউরেশন উল্লেখ থাকে। যেমন আমি বললাম আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা ক্লাস করাচ্ছি। ইউ হ্যাভ বিন ডুইং আ ক্লাস সিন্স 6 AM, তোমরা বা আপনারা সকাল 6টা থেকে একটা ক্লাস করছেন। দেখেন এখানে কিন্তু আমি একটা টাইমের সেন্স পাচ্ছি, ফর 2 আওয়ার্স, সিন্স 6 AM। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হইল কন্টিনিউয়াস টেন্সে আমি কোনো ডিউরেশন পাই না, সময়ের সেন্স, নির্দিষ্ট সেন্স পাই না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে আমি সময়ের নির্দিষ্ট সেন্স পাই। পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? এখানে সাবজেক্ট আসবে, এরপরে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, যদি প্লুরাল হয় অথবা ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে হ্যাভ বিন হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। হ্যাভ বিন হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে যেই সমস্যাটা হয় সেটা হইলো এই যে সময়ের সেন্সটা দিচ্ছে, সময়ের সেন্সটা দিতে গিয়ে এখানে কয়েকটা শব্দ বসতে পারে। একটা হলো সিন্স, একটা হলো ফর, আরটা হচ্ছে ফ্রম, এবং আরটা হচ্ছে ডিউরিং। এই 4টা শব্দই কিন্তু ব্যবহার হতে পারে। এখন আসেন যে এই যে 4টা শব্দ, এই 4টা শব্দ কিভাবে কিভাবে বসতে পারে।
কিভাবে কে বসতে পারে দেখেন। প্রথমে আসেন যে সিন্স এবং ফ্রম এইটা কোথায় কোথায় বসে। সিন্স এবং ফ্রম দিয়ে সবসময় একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝায়, একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বোঝাবে। নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম কি, ধরেন আমি বললাম যে আই এম ওয়াচিং আ মুভি সিন্স 6 PM, আমি সন্ধ্যা 6টা থেকে একটা মুভি দেখছি। তাহলে এই যে নির্দিষ্টটা কি আছে, একটা টাইম আছে নির্দিষ্ট, একদম পয়েন্ট পয়েন্ট করা আছে যে একটা নির্দিষ্ট সময় থেকে আমি মুভিটা দেখছি। এই নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আপনি সিন্স এবং ফ্রম যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি একটা ডিউরেশন বোঝায়, একটা পিরিয়ড অফ টাইম বোঝায়, যেমন আমি বললাম যে আমি 2 ঘন্টা ধরে এই কাজটি করছি, আমি 30 দিন ধরে এখানে আছি, বা আমি 5 বছর ধরে এখানে আছি, বাস করছি, এখানে একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। এই পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর বসাই। তবে ফরের ক্ষেত্রে এই পিরিয়ড অফ টাইম বসানোর জন্য একটা ক্রাইটেরিয়া আছে। ফরের পরে একটা সংখ্যা বসে এবং তারপরে একটা সময় থাকে। এটা আমরা একটু পরে এক্সাম্পল দেখব। এখন আসেন, এই ফরের ক্ষেত্রে সংখ্যা থাকে, কিন্তু সিন্স এবং ফ্রমের ক্ষেত্রে সংখ্যা থাকে না, শুধু সময়টা উল্লেখ থাকে। এক্সাম্পল দিলে বুঝবেন, জাস্ট একটু একটু করে শুনে যান। তাহলে ডিউরিংটা কোথায় বসে? ডিউরিংটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট কোনো ঘটনা বোঝায়। সুনির্দিষ্ট ঘটনা কি? এক্সাম্পল দিয়ে দেখেন, আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে দেখেন এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টাতে কি বোঝানো হচ্ছে? 2 ঘন্টা ধরে একটা পিরিয়ড অফ টাইম বোঝানো হচ্ছে। তাহলে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা জানি ফর বসে, ফরের পরে একটা সংখ্যা বসে এবং সংখ্যার পরে এই যে দেখেন সময় বসছে। ওকে, এরপর আসেন, উই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স অথবা ফ্রম মানডে, আমরা সোমবার থেকে এখানে কাজ করছি, এখনো কাজ করছি। সোমবার থেকে কাজ করছিলাম, এখনো কাজ করছি। তাহলে সোমবার একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে। তাহলে এইখানে আপনি সিন্স বসাইতে পারেন অথবা এখানে আপনি ফ্রমও বসাইতে পারেন। ওকে, এটাও বুঝলাম। এরপর আসেন ডিউরিং দিয়ে কি বোঝায়, সবাই একটু মনোযোগ দেন, ডিউরিংটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। হি হ্যাজ বিন ট্রাভেলিং এক্সটেন্সিভলি ডিউরিং দ্য সামার ব্রেক। দেখেন এখানে একটু একটু বুঝেন যে সে সবসময় সামার ব্রেকের সময়, সে সবসময় সামার ব্রেকের সময় ট্রাভেলিং করে। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে সামার ব্রেক এটা কিন্তু একটা ঘটনা বোঝাচ্ছে, একটা সুনির্দিষ্ট ঘটনা, যে সামার ব্রেক একটা সুনির্দিষ্ট ঘটনা বোঝাচ্ছে। এবং এই সুনির্দিষ্ট ঘটনার সময় সে সবসময় হচ্ছে, সে সবসময় ট্রাভেলিং করে। তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু এই ডিউরিংটা ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা ছোট্ট করে জিনিস বলতে হবে, সেটা হইলো এই যে সিন্স এবং হচ্ছে ফ্রম, এই যে সিন্স এবং হচ্ছে ফ্রম, এই দুটার আবার একটু পার্থক্য আছে। সিন্স যে শব্দটা আছে এইটা কেবলমাত্র পাস্টের সেন্স দেয়। সিন্স সবসময় পাস্টের সেন্স দেয়। সিন্স দিয়ে সবসময় পাস্ট টেন্স বোঝানো হয়, অতীতের ঘটনা বোঝানো হয়। ঠিক আছে, অর্থাৎ যেটা অতীতে হয়ে গিয়েছে সেইটা সিন্স দিয়ে বোঝানো হয়। আর এই যে ফ্রম, ফ্রম দিয়ে আপনি পাস্টের ঘটনা বোঝাইতে পারেন, আপনি প্রেজেন্টের ঘটনা বোঝাইতে পারেন, অথবা আপনি ফিউচারের ঘটনাও ফ্রম দিয়ে বোঝাইতে পারেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে তাইলে ভাই এই যে বললেন সিন্স সবসময় পাস্টের পাস্টের সেন্স দেয়, তাইলে এখানে আমরা তো প্রেজেন্ট আলোচনা করতেছি, তাহলে এই পাস্টের সেন্সটা আসলো কিভাবে? পাস্টের সেন্সটা কিভাবে আসছে এই একটু পরে বুঝবেন। এখন আমাকে বলেন এই যে ফ্রম, ডিউরিং, সিন্স, ফর, এইটা মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? টিল আনটিল ইউজ করা যাবে? টিল আনটিলের ব্যবহার আছে ভাই, টিল আনটিলের ব্যবহার আছে, মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? এটা আপনাদের বইয়ে নাই, এটা আপনাদের বইয়ে নাই। এই যে এখন যেগুলো বললাম, এই যে সিন্স, ফ্রম, ডিউরিং, এটা আপনাদের বইয়ে নাই। মোটামুটি বুঝতে পেরেছেন, গুড। এখন আসেন টেন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সব থেকে জটিল যেটা, বা যেটা নিয়ে সবারই একটা মিসকনসেপশন থাকে, সেটা হইলো প্রেজেন্ট পারফেক্ট। সেটা হইলো প্রেজেন্ট পারফেক্ট। এটা নিয়ে ডিউরিংটা আবার বলতাম। আচ্ছা, মিনহাজ বলেছেন ডিউরিংটা আবার বলার জন্য, ডিউরিংটা আবার বলি। ধরেন আমি বললাম যে হি হ্যাজ বিন ডুইং হিজ জব ডিউরিং কোটা রিফর্ম
ডিউরিং কোটা রিফর্ম মুভমেন্ট। বললাম হি হ্যাজ বিন ডুইং হিজ জব ডিউরিং কোটা রিফর্ম মুভমেন্ট। তাহলে দেখেন এই যে কোটা রিফর্ম মুভমেন্ট এটা কিন্তু একটা ঘটনা, ঠিক আছে? এই ঘটনাটা একটা ব্যাপক, এটা বিস্তৃত ছিল, 1 মাস 2 মাস ধরে এই আন্দোলনটা হয়েছে এবং এই আন্দোলনটার সময় থেকে সে তার কাজটা করছে এবং এখনও কাজটা সে চালিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখানে একটা ঘটনা বুঝিয়েছে, এরকম ঘটনার বোঝানোর ক্ষেত্রেও আপনি ডিউরিংটা ব্যবহার করতে পারেন। মিনহাজ বুঝতে পেরেছেন? মিনহাজ বুঝতে পেরেছেন? এভরি ইয়ার সিন্স হলে কি হবে? আমি এভরি ইয়ার সিন্সের দিকে এখন আমি যাব না, আগে আমি হচ্ছে নর্মাল যে জিনিসপত্রগুলো আছে এগুলো আগে শেষ করব, এরপরে হচ্ছে আমি যেই জটিল জটিল জিনিসগুলো আছে সেখান দিকে আমি হচ্ছে সেখান দিকে যাব। আপাতত জাস্ট স্লাইডে যেগুলো আছে এইগুলা মধ্যে কোনো সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা নিয়ে অনেকেরই হচ্ছে একটা মিসকনসেপশন থাকে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টটা কি আসলে? প্রেজেন্ট পারফেক্ট এই জিনিসটা আসলে কি? দেখেন, আমরা এটা কমন যে সংজ্ঞা, কমন একটা সংজ্ঞা আমরা দেই, সেটা হইল যে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। এটা হচ্ছে একটা কমন একটা ঘটনা। ধরেন আমি বললাম যে আই আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস। আমি বললাম যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আচ্ছা বলেন তো, এইটা কি আর বর্তমান আছে? আমি ভাত খেয়েছি, আমি কিন্তু ভাত অলরেডি খেয়ে ফেলেছি, এটা কি আর বর্তমান আছে কি না? এটার বর্তমান আছে? আমি ভাত খেয়েছি, বর্তমান আর আছে কি না? নাই, বর্তমান কিন্তু নাই, দেখেন এটা কিন্তু বর্তমান নাই আর। অথবা আমি আমি বললাম যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, সে কাজটা কিন্তু অলরেডি করে ফেলছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কিন্তু কাজটা অলরেডি করে ফেলছে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো কিন্তু অলরেডি অতীত, বর্তমানে কিন্তু এই কাজটা এখন আর নাই, কিন্তু অলরেডি এই কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু আসলে পাস্টের সেন্স দেয়, পাস্টের সেন্স দেয়। এখন পাস্টের সেন্স দিয়েও সে কিভাবে প্রেজেন্ট হইল, পাস্টের সেন্স দিয়েও সে কিভাবে প্রেজেন্ট হইল, দেখেন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এমন একটা কোনো ঘটনা যেটা অলরেডি ঘটে গিয়েছে, পাস্ট হয়ে গিয়েছে, কিন্তু এখনও বর্তমানের সাথে সে কানেক্টেড। বর্তমানের সাথে কিভাবে কানেক্টেড? ধরেন আপনার বস আপনাকে প্রশ্ন করলো যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো? আপনি বলেন যে ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। এখন আপনার বস কিন্তু আপনাকে একটা রিপ্লাই দিবে যে হ্যাঁ তাহলে তুমি যেহেতু কাজ করছো তাহলে তুমি এটা করো বা ওইটা করো বা আমাকে মেইল করো বা ঠিক আছে তুমি সেটা চেক করো, তাহলে তুমি পরের কাজটা শুরু করো। দেখেন এখানে কিন্তু একটা বর্তমানের সাথে একটা কানেকশন আছে, যে আপনি একটা কাজ শেষ করেছেন কিন্তু এরপরে কিছু একটা কিন্তু আছে। বা ধরেন আমি বললাম যে আপনি আপনার বন্ধুকে বললেন যে আহ, এই তুই কি অমুক জায়গায় গেছিস বা তুই কি অমুক ছবিটা দেখছিস, তাহলে আপনি বললেন যে হ্যাঁ আমি অমুক ছবিটা দেখেছি। এখন আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে একটা পাল্টা প্রশ্ন করবে যে তাইলে তো তুই এটা সম্পর্কে হয়তো জানিস, বা তাইলে অমুকটা বল, অমুকটা কি হয়েছে। এই যে দেখেন একটা কানেকশন কিন্তু আছে। এই কারণেই বলা হয় যে যেই কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স অথবা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল। স্ট্রাকচারটা দেখেন কীরকম, স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের V3 ফর্ম, এভাবে আপনি প্রেজেন্ট পারফেক্টটা লিখতে পারেন। এখন আসেন যে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা আমরা কোথায় কোথায় করতে পারি। ব্যবহারটা হচ্ছে যে যেই কাজটা হচ্ছে ইমিডিয়েট পাস্ট, এই মাত্র শেষ হয়েছে, ইমিডিয়েট পাস্ট। ইমিডিয়েট পাস্ট যে কোনো ঘটনা বলার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। যেমন বললাম হি হ্যাজ জাস্ট গন আউট, সে এই মাত্র বেরিয়ে গিয়েছে। দ্য ক্লক হ্যাজ স্ট্রাক 10, এই মুহূর্তে ঘড়িতে 10টা বেজেছে। তাহলে যে কোনো ইমিডিয়েট পাস্ট ঘটনার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। আরেকটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি, সেটা হলো যে কোনো একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করার ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স বর্ণনাটা কীরকম? ধরো আমি বললাম যে মিস্টার রয়
হ্যাজ বিন টু জাপান, মিস্টার রয় জাপানে গিয়েছেন বা জাপানে ছিলেন, এটা হচ্ছে তার একটা এক্সপিরিয়েন্স। অথবা আমি বললাম আই হ্যাভ নেভার নোন হিম টু বি অ্যাংরি, আমি তাকে অ্যাংরি হিসেবে কখনোই জানিনি। তাহলে এটা কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স। হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি, তুমি কি কখনো দিল্লিতে গিয়েছিলে বা কখনো কি দিল্লি থেকেছিলে, তাহলে এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। এখানে আরেকটা জিনিস আপনি খুব সুন্দর মতো কানেক্ট করতে পারেন। ধরুন আপনি একটা ইন্টারভিউ দিতে গিয়েছেন, ইন্টারভিউতে ইন্টারভিউয়ার কিন্তু আপনার প্রশ্ন করতে পারে যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন, তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ ওয়ার্কড ইন দিস কোম্পানি অথবা আই হ্যাভ ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি। তাহলে এরকম এক্সপিরিয়েন্স বর্ণনা করার ক্ষেত্রে যেটা অতীতে অলরেডি আপনি এক্সপিরিয়েন্স করে ফেলেছেন, সেখানে আপনি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারেন। আরেকটা খুব চমৎকার হচ্ছে আপনার আছে, খুব চমৎকার ব্যবহার আছে, সেটা হইল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেই ক্ষেত্রে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যেই ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক সেই একই সিচুয়েশনে আপনি প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কোথায় ব্যবহার করেছি, যেখানে একটা কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে, একটা নির্দিষ্ট সময় যেখানে বলা আছে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। সেই সেম জায়গাটাতে আপনি প্রেজেন্ট পারফেক্টও ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি বললাম আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক সময় ধরে জানি। তাহলে এখানে আপনি এটাকে এভাবেও লিখতে পারতেন, আই হ্যাভ বিন নোয়িং হিম ফর এ লং টাইম। অথবা উই হ্যাভ লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, এই বাক্যটাকে আপনি কিন্তু এইভাবেও লিখতে পারতেন, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। এটা নিয়ে পেস লাগায়েন না, সাবধান, এটা নিয়ে পেস লাগায়েন না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেই সেন্সে ইউজ করা হয়, আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টটাও একই সেন্সে ইউজ করতে পারবেন, একই বাক্য আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, পাস্টের এক্সপিরিয়েন্সটা ইমিডিয়েট না হলেও প্রেজেন্ট পারফেক্ট হবে। জি জি জি, অবশ্যই পাস্টের এক্সপিরিয়েন্সটা ইমিডিয়েট না হলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। ভাত খেয়ে ফেললে বর্তমানের সাথে কিভাবে কানেক্টেড? আচ্ছা হাফসা আক্তার, আচ্ছা এখানে কানেকশন বলতে আপনি কানেকশনটা মনে হয় ভালো করে বুঝেন নাই। ধরেন আমি বললাম যে হাফসা আক্তার, ধরেন আপনার মা আপনাকে বলল যে এই হাফসা তুই কি ভাত খেয়েছিস, তখন আপনি বললেন যে হ্যাঁ আমি ভাত খেয়েছি। এখন আপনার মা কিছু একটা আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো খাই নাই, তাহলে আমাদেরকে বাটি বুটি আগায় দে। অথবা ঠিক আছে তুই যেহেতু ভাত খেয়ে ফেলছিস তাহলে এখন ঘুমা। অথবা ঠিক আছে তুই যেহেতু ভাত খেয়ে ফেলছিস তাইলে একটু তরকারিগুলো গরম করে দে। এই যে দেখেন, এইটা হচ্ছে মোটামুটি, এইটা হচ্ছে মূলত কানেকশনটা। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন এই প্রেজেন্ট পারফেক্টের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে অতীতে কোন একটা আপনি কাজ করেছেন কিন্তু সেটা একবার করেন নাই, কয়েকবার করছেন। অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট, ওটিতে একটা অভিজ্ঞতা আপনি নিয়েছেন এবং সেটা একবার নেন নাই, কয়েকবার নিয়েছেন, এই ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারবেন। যেমন দেখেন আমি বললাম আফটার দিস পারফরমেন্স আই হ্যাভ সিন হেমলেট 5 টাইমস, আপনি 5 বার শেক্সপিয়রের হেমলেটটা দেখেছেন। আই হ্যাভ সিন দিস মুভি 3 টাইমস, আমি এই মুভিটা 3 বার দেখেছি। তাহলে এইগুলো কিন্তু আপনার অতীত এক্সপিরিয়েন্স এবং আপনি সেটা কয়েকবার করেছেন। তাহলে এই কয়েকবার করার ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনি ইউজ করতে পারবেন। এখন আসেন এই প্রেজেন্ট পারফেক্টটা আপনি একটা বাক্যে কিভাবে চিনবেন, কি কি থাকলে বা কি কি শব্দ থাকলে আপনি প্রেজেন্ট পারফেক্টটা চিনবেন। কোনো বাক্যে যদি জাস্ট থাকে, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, সিন্স, ফর, টিল নাও, জাস্ট নাও, আপ টু নাও, এই শব্দ বা ফ্রেজগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই যে সিন্স ফর তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও ছিল, তাহলে আমি কেমনে বুঝবো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টে দিব নাকি সিন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দিব, কোনটা আমি দিব? এখানে আপনার অপশনে যেটা থাকবে, অপশনে যে কোনো একটা থাকবে। অপশনে যদি দেখেন যে প্রেজেন্ট পারফেক্টে বলা আছে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্টে দিবেন। যদি দেখেন যে অপশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা দাগায় আসবেন। কে কিছু বলেছেন কিনা? এত প্যাচ না লাগাইয়া দিয়েই তো জাজ করতে পারি না। স্নিগ্ধা, আপনি মূল ব্যাপারটা আসলে ধরতে পারেন নাই, আপনি মুখস্থর দিকে যাচ্ছেন। আমি যেভাবে বলছি
এটা হচ্ছে যে আপনি যাতে টেন্সটা ভালো করে ধরতে পারেন, যে টেন্সটা আসলে কিভাবে ইউজ হয়, বাক্যে আসলে কিভাবে ইউজ হয়, সেভাবে যাতে আপনি ধরতে পারেন। ঠিক আছে, আমি সেইভাবে আপনাকে বলছি। আপনি চাইলে মুখস্থ করতে পারেন, আমি আপনাকে মানা করব না, আপনি চাইলে মুখস্থ করতে পারেন। তবে আপনি যদি মুখস্থের উপরে থাকেন তাহলে আপনার মোটামুটি প্রবাবিলিটি আছে যে যদি একটু অ্যাপ্লাইড কোশ্চেন হয় সেক্ষেত্রে আপনি ধরা খাবেন। কিন্তু আপনি যদি এই সেন্সটা ধরতে পারেন তাইলে এইটা আপনি এমসিকিউতে ফলো করতে পারবেন, এইটা আপনি ট্রান্সলেশনের ক্ষেত্রে ফলো করতে পারবেন, এইটা আপনি আপনার রাইটিংয়ের ক্ষেত্রেও ফলো করতে পারবেন। হ্যাভ হ্যাজ V3 দিয়ে জার্জ করতে পারি না। হ্যাভ হ্যাজ 3 দিয়ে জার্জ করার ক্ষেত্রে এখানে তো আপনার শূন্যস্থান পূরণ আসবে। শূন্যস্থান পূরণ তো হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা তো আপনার শূন্যস্থান পূরণে থাকবে না, ওই অপশনগুলো তো ওগুলো থাকবে। এখন এইটা কোন টেন্স আপনি কেমনে বুঝবেন যদি আপনি সেন্স না বুঝেন? প্রেজেন্ট পারফেক্টটা হ্যাড দিয়ে পাস্ট টেন্সে লিখলে কারেক্ট হবে না? এটা কেন কারেক্ট হবে? প্রেজেন্ট পারফেক্ট কি কখনো পাস্ট পারফেক্ট হবে? পাস্ট পারফেক্ট তো আলাদা জিনিস, ঠিক না? আলাদা জিনিস তো। আচ্ছা, এভার নেভার হলে, এভার নেভার হলে কি হবে? এভার নেভার হলে তো সেম জিনিসটা, ওই যে আমি বললাম না, ওই যে হ্যাভ ইউ এভার, ওই যে এখানে একটা আপনার হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি মনে ছিল, হ্যাভ ইউ এভার বিন টু দিল্লি, ঠিক আছে? ওই নেভার এভার ওগুলা হইলেও দেখা যায় সেখানেও প্রেজেন্ট পারফেক্টই আসলে হয়। আচ্ছা, এরপরে আসেন এই যে আস্তে 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 লোকজন কমতেছে। একটু আগে ছিল 191 জনের মতো মনে হয়, 192, এখন আছে 180 জন। এর টেন্সের শেষের পার্টটুকু একটু জটিল, আপনারা যদি শেষের পার্টটুকু থেকে না থাকেন তাহলে কিন্তু মিস করবেন। ঠিক আছে, কারণ ওগুলো আসলে বইতে নাই বা ওগুলো আমাদের লেকচার বুকেও নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, এখানে ছোট্ট একটা কাহিনী একটু জানতে হবে। সেটা হচ্ছে ইয়েট এবং হচ্ছে অলরেডি। ইয়েট এবং অলরেডি এই দুইটা প্রেজেন্ট পারফেক্টে ইউজ হয়, তবে এখানে একটু কিন্তু আছে। কিন্তুটা হইলো ইয়েট এই শব্দটা সবসময় নেগেটিভ বাক্যে বসে, অর্থাৎ নট থাকবে, নেভার থাকবে। আর অলরেডি এটা সবসময় অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যে বসে। এটা একটু মাথায় রাখতে হবে। তাইলে যদি কোনো বাক্য দেখেন যে অলরেডি আছে, তাহলে তার মানে বুঝতে হবে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যদি দেখেন যে কোনো একটা বাক্যে ইয়েট আছে, তাহলে বুঝতে হবে সেটা একটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এক্সাম্পল দিই, দেখেন, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট। ইয়েটটা শেষে বসেছে, ইয়েট আছে বিধায় কিন্তু এখানে এখানে কিন্তু এই অলরেডি দিলে হবে না। ঠিক আছে, যেহেতু নট আছে আমাকে এখানে ইয়েট দিতে হবে। এখন এই যে ইয়েট, ইয়েট শব্দটা কিন্তু দুইভাবে ইউজ হয়। একটা হচ্ছে এই যে এখানে নট আছে, যদি কোনো বাক্যে এরকম নট থাকে তাহলে ইয়েটটা হচ্ছে শেষে বসে। আবার দেখেন এই 3 নম্বর বাক্যটা, হি হ্যাজ ইয়েট টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ ক্যারিয়ার। এটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সে আসলে এখনো তার ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্সই দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ইয়েটটা আসতে পারে। আবার দেখেন, হি হ্যাজ ইয়েট টু সাবমিট হার অ্যাসাইনমেন্ট। তার মানে সে এখনো তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করে নাই, নেগেটিভ। ঠিক আছে, তাইলে এইটা বলেন তো এখানে কোনটা হবে? উই অফেন ড্যাশ আ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। এখানে আপনার অপশন আছে ফলেন, ফেল্ড, ডিড, ফল। তাহলে এটা উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর কোনটা হবে? যে অবশ্যই এগুলো টেন্স মার্কার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার। যে কাজ হয়ই নাই সেটা তাহলে ফিউচার টেন্স হবে না। স্নিগ্ধা, যে কাজ হয়ই নাই সেটা যে সবসময় ফিউচার টেন্স হয় ব্যাপারটা ওইরকম না। ধরেন আপনি বললেন যে ইস, আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম, অথবা আপনি বললেন যে ইস, আমার যদি 1 কোটি টাকা থাকতো, অথবা আমি যদি আরেকটু ভালো করে পড়তাম। দেখেন এই কাজটা কিন্তু হয় নাই, কিন্তু এটা কিন্তু ফিউচার টেন্স না, এটাকে আপনি ফিউচার টেন্সে লিখতে পারবেন না। ঠিক আছে, ওগুলো কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়াবো। ফলেন, আওয়ার, ওকে, ফল। ওকে, দেখেন এখানে অফেন আছে। অফেন শব্দ থাকলে আমরা জানি এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। সুতরাং এখানে হবে কি? এখানে হবে ফল হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আসেন পরেরটাতে কি আছে, দে ড্যাশ দেয়ার রিপোর্টস ইয়েট। এটা বলেন, এটা কোনটা? 1 নম্বর 2 নম্বর বললেই হবে। 1, 2, 3, 4, কোন অপশনটা বলেন? কোন অপশনটা এখানে সঠিক? 1 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার। ওকে, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা হবে হ্যাভ নট রিটেন্ট। কেন? কারণ হচ্ছে এখানে ইয়েট আছে, সুতরাং ইয়েট যেহেতু আছে সুতরাং এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। তার মানে
প্রেজেন্ট পারফেক্টের সাথে অবশ্যই এটা নেগেটিভ সেন্সে হবে, তাহলে হ্যাভেন্ট রিটেন বা হ্যাভ নট রিটেন, এটা হবে উত্তর। আচ্ছা, এরপর আসেন সর্বশেষ একটা বাক্য, মাই আঙ্কেল ড্যাশ ইন দিস সেম হাউস সিন্স 2010। এটা কোনটা হবে বলেন তো? 1 2 3 4, 1 2 3 4, এটা কোনটা হবে? 1 2 3 4, মাই আঙ্কল ড্যাশ ইন দিস সেম হাউস সিন্স 210, সিন্স 210। কে বলছেন 4, কে বলছেন 2। এইটাতে মনে হয় একটু আমি প্যাচ লাগাইতে পারছি, এটাতে মনে হয় আপনাদেরকে আমি একটু প্যাচে ফেলতে পারছি। আপনারা এই যে পরীক্ষা দেন না, মানে পরীক্ষাতে যদি দেখেন যে একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন হয়েছে, যদি কোনো পরীক্ষাতে দেখেন যে একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে প্রশ্নটা আমার হাতের উপর দিয়ে গেছে, বুঝছেন? এইটা একটা ঘুরানো পেঁচানো প্রশ্ন, এটা মোটামুটি ভুল বলছেন অনেকে। আচ্ছা, দেখেন এই প্রশ্ন একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু বিশ্লেষণ করি। দেখেন, যেহেতু এখানে সিন্স আছে, তার মানে এখানে অবশ্যই হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ঠিক না? যে কোনো একটা হবে, হয় প্রেজেন্ট পারফেক্ট হবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখন আসেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, তাইলে এই 1 নাম্বারটা হবে না, নান এটাও হবে না, তাইলে হয় 2 নাম্বার হবে, না হয় 3 নাম্বার হবে। এখন আসেন যে 2 নাম্বারটা আমরা একটু দেখি, বলছে হ্যাজ বিন লিভড, হ্যাজ বিন লিভড। হ্যাজ বিন লিভড মানে কি? এটা প্যাসিভে আছে, হ্যাজ বিন লিভ হচ্ছে প্যাসিভে আছে। আচ্ছা, লিভ যে শব্দটা, এটা কোন ধরনের ভার্ব বলেন তো? লিভ শব্দটা কোন ধরনের ভার্ব বলেন তো? লিভ ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? লিভ, লিভ শব্দটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ, গুড, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ হয় না, ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ হয় না। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব যেগুলোর অবজেক্ট থাকে, সকর্মক ক্রিয়া যেগুলো, যেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেইগুলোরই শুধুমাত্র প্যাসিভ হয়, ঠিক আছে? সেইগুলোরই আমরা প্যাসিভ করতে পারি, কোনো ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। সুতরাং এই হ্যাজ বিন লিভড এইটা আমাদের উত্তর না, সঠিক উত্তর হবে হ্যাজ লিভড, সঠিক উত্তর হবে হ্যাজ লিভড। এটা বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আসেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস পড়লাম। আমরা মাত্র প্রেজেন্ট টেন্সটা শেষ করেছি। আমরা দেখলাম কি কি? আমরা দেখলাম হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে কি বোঝায়। আচ্ছা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে হচ্ছে অনগোয়িং অ্যাকশন, এটা আমরা আগে শিখেছি। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে হচ্ছে নির্দিষ্ট একটা সময় থাকবে, একটা ডিউরেশন উল্লেখ থাকে। এখানে সিন্স, ফর এবং হচ্ছে ফ্রম এবং ডিউরিং হয়। সিন্স এবং ফ্রম নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হয়, ফরটা হচ্ছে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে হয়, আর ডিউরিংটা হচ্ছে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে হয়। আর এখানে সিন্স, সিন্স শব্দটা কেবল পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হতে পারে বা পাস্ট ঘটনার ক্ষেত্রে ইউজ হতে পারে, আর ফ্রমটা সবসময় এটা পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার যে কোনো ক্ষেত্রে ইউজ হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট এটা দিয়ে বোঝায় যে অতীতের একটা ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এখনও বর্তমানের সাথে কানেক্টেড আছে। এবং এই প্রেজেন্ট পারফেক্টটা আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো ইউজ করতে পারেন। এছাড়াও এটা ইমিডিয়েট পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, অতীতের কোনো একটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইউজ হয়, অতীতে কোনো আপনি একটা কাজ আপনি কয়েকবার করেছেন সেটা প্রকাশ করার ক্ষেত্রেও আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। এবং এখানে সিগন্যাল ওয়ার্ডগুলো হচ্ছে জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সোফার, সিন্স, ফর, টিল নাও, জাস্ট নাও, আপ টু নাও, এগুলো হইলে আমরা প্রেজেন্ট পারফেক্টটা বলতে পারবো। ইয়েট, অলরেডি, ইয়েট সবসময় নেগেটিভ বাক্যে বসে এবং অলরেডি সবসময় অ্যাফার্মেটিভ বাক্যে বসে। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রেজেন্ট টেন্সের যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা শিখলাম। এখন আমরা চলে যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এখন চলে যাব। পাস্ট ইনডিফিনিট টেন্স কি বোঝায়? পাস্ট ইনডিফিনিট টেন্স কি বোঝায়? এক্সপিরিয়েন্স প্রেজেন্ট পারফেক্টে না লিখে হ্যাড দিয়ে পাস্ট পারফেক্টে লিখলে কারেক্ট হবে কিনা, নাকি অলওয়েজ এক্সপিরিয়েন্স প্রেজেন্ট পারফেক্টই হবে? এখানে মুখস্থ কথাটা হলো যে সবসময় এক্সপিরিয়েন্স হইলে প্রেজেন্ট পারফেক্ট দিয়েই লিখতে হয়। আর বুঝার যে কথাটা সেটা আমরা পাস্ট পারফেক্ট যখন পড়বো তখন দেখবো যে কেন এক্সপিরিয়েন্সটা পাস্ট পারফেক্ট দিয়ে লেখা যায় না। এখন আসেন যে পাস্ট ইনডিফিনিট কি? যে কাজটা শেষ হয়ে গেছে, যে কাজটা একদম শেষ হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড,
আপনি আপনি হাত ধুয়ে ফেলছেন, ঠিক আছে, এর সাথে বর্তমানের কোনো কানেকশন নাই, একদম সিম্পল, ঠিক আছে। এরকম সেন্সে আমি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে, যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, উই কমপ্লিটেড দ্য টাস্ক, আমরা কাজটা শেষ করেছিলাম। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে ইউজ অফ পাস্ট ইনডিফিনিট টেন্স কি, কোন কোন ক্ষেত্রে আপনি পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারেন? যে কোনো ঘটনা যেটা অতীতে শেষ হয়ে গিয়েছে সেরকম কোনো ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারেন। যেমন হি লেফট স্কুল লাস্ট ইয়ার, সে গত বছর স্কুল ছেড়ে দিয়েছিল। আই রিসিভ দ্য লেটার ফিউ ডেজ অ্যাগো, আমি কয়েকদিন আগে তার চিঠিটা পেয়েছিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে যখন অতীতের কোনো অভ্যাস বোঝায়, টু এক্সপ্রেস দ্য পাস্ট হ্যাবিট, অতীতের কোনো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করতে পারেন। যেমন আমি বললাম হি ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স এভরিডে, এটা মনে হয় আমরা সবাই একসময় করেছি, হাই স্কুলে থাকতে বা কলেজে থাকতে সবাই মনে হয় আমরা এক সময় অনেক বেশিক্ষণ সময় ধরে পড়াশোনা করতাম, এখন আমরা সেটা করি না। তাহলে এই যে হি ইউজ টু, দেখেন এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই উড অলওয়েজ বাথ ইন দ্য রিভার, আমি প্রায় সবসময়ই নদীতে গোসল করতাম। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো জানি অলওয়েজ থাকলে কি হয়, অলওয়েজ থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাইলে এটা কেন পাস্ট ইনডিফিনিট হইল? কারণ এটা আপনার অতীতের অভ্যাস বোঝাচ্ছে যে আমি অতীতে সবসময়ই নদীতে গোসল করতাম, এখন আর করি না। এবং এখানে উড আছে, কিন্তু উডটা কিন্তু পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে পাস্টের কোনো অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সটা ইউজ করতে পারি। এরপর আসেন এই পাস্ট টেন্সটা আপনি আসলে কিভাবে চিনবেন, কোন সিগন্যাল ওয়ার্ডগুলো দিয়ে আপনি চিনবেন। দেখেন কিভাবে চিনবেন, ইয়েস্টারডে, লাস্ট যোগ টাইম, অর্থাৎ লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো যদি থাকে তাহলে আপনি সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবেন। অ্যাগো, ফর এ ওয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং সিন্স, ওয়ান্স, এই ওয়ার্ড এবং ফ্রেজগুলো যদি থাকে, তাহলে কোনো বাক্যে যদি থাকে তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আসেন পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ চলছিল, সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি। যেমন আই ওয়াজ টেকিং এ ক্লাস, আমি একটা ক্লাস নিচ্ছিলাম, অথবা ইউ ওয়ার ডুইং এ ক্লাস, তোমরা একটা ক্লাস করছিলে, আপনারা একটা ক্লাস করছিলেন, ঠিক আছে। তাহলে যেটা চলমান সেন্স দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন তো, এই যে এখানে ডুইং এবং হচ্ছে টেকিং, এটা জিরান নাকি পার্টিসিপল? বেইথ ওইটা ওখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বেথ শব্দটা ওইখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, পার্টিসিপল। আচ্ছা পার্টিসিপল, এটা কোন পার্টিসিপল বলেন তো, এটা কোন পার্টিসিপল? এই যে টেকিং এবং ডুইং, এখানে কোন পার্টিসিপল বলেন তো, কোন পার্টিসিপল? প্রেজেন্ট। সবাই মোটামুটি প্রেজেন্ট বলছেন, একজন পাস্ট বলেছেন, একজন মনে হয় পাস্ট বলেছেন। হ্যাঁ গুড, যারা প্রেজেন্ট পার্টিসিপল বলেছেন সবারটা সঠিক। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট টেন্সে আছে বলে এটা যে পাস্ট পার্টিসিপল হবে ওইরকম না। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি টু ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। ভি টু যে ফর্মটা আছে, না সরি, ভি টু না, ভি থ্রি যে ফর্মটা আছে ওইটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, ঠিক আছে। আর এখানে ভি প্লাস আইএনজি যে ফর্মটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এটা পার্টিসিপল কিভাবে শাওন, আমি এটা এখন ব্যাখ্যা করব না এটা পার্টিসিপল কিভাবে, আপনি জিরান পার্টিসিপলের ক্লাস দেখেন, সেটা হচ্ছে সেখানে আপনি দেখলে ক্লিয়ার হবেন যে এটা কেন পার্টিসিপল হয়েছে, ঠিক আছে। সমস্যা হচ্ছে আমরা সবসময় মুখস্থ নির্ভর, তো এখন আমাদের মাথায় কোনোভাবে আমরা মুখস্থ করে ফেলছি যে পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমাদের মাথায় টুক করে আসবে যে এই যে টেকিং, এটা তো কোনোভাবে এখানে অ্যাডজেক্টিভ না, তাহলে এটা পার্টিসিপল হতে যাবে কোন দুঃখে? কিন্তু ভাই পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হয় না, পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্ব হিসেবেও কাজ করে। এখানে পার্টিসিপলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবং সে কিন্তু এখানে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ না, পার্টস অফ স্পিচ হিসেবে এই পার্টিসিপলটা হচ্ছে একটা ভার্ব। কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট ইনফিনিটের মার্কারগুলো এক্সাম্পল দিলে ভালো হতো,
এক্সাম্পলগুলো বইয়ে আছে, আপনি আপনি দেখে নিয়েন, কারণ এক্সাম্পলগুলো যদি সবগুলো দিতে যাই আসলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল আপনি বইয়ে পেয়ে যাবেন, এগুলো আছে বইয়ে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা কঠিন দিকে আমরা আগাবো, তবে কঠিন দিকে আগানোর আগে আমরা একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছুটা ইউজ পড়ে নেই। দেখেন, ধরেন যে আপনি কোনো একটা কাজ করছেন, অতীতের কোনো একটা কাজ করছেন, জিরান কেন নয়? জিরান কেন নয়? কারণ জিরান সবসময় নাউন হয়, এটা তো এখানে নাউন না, এই কারণে এটা ভার প্লাস আইএনজি। ভার প্লাস আইএনজি যদি নাউন হয়, নাউন হিসেবে কাজ করে, তখন সেটা হচ্ছে জিরান হয়। এখানে তো ভার প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে নাই, এই কারণে জিরান না। আচ্ছা, যাই হোক, এগুলা অন্য আলোচনা, আপনি একটু জিরান পার্টিসিপেট ক্লাসটা দেখে নিন। যদি না বুঝেন তাইলে আমার একটা রিভিউ ক্লাস আছে আগের ব্যাচে, এটা আপনি হচ্ছে রিভিউ ক্লাস 1, মেবি রিভিউ ক্লাস 1, রিভিউ ক্লাস 1টা করেন 47-এর হচ্ছে রেগুলার ব্যাচের, ওই ক্লাসটা আমি সুন্দর মতো এগুলো ব্যাখ্যা করেছি, আপনি ওইটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে ইউজ হয় কোথায়, কিভাবে ইউজ হয়। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আছে, সেটা হইল ধরেন অতীতকালে কোনো একটা ঘটনা ঘটছে, চলমান ছিল, এই অতীতকালে চলমান ঘটনাটার সময়ই অন্য একটা ঘটনা ঘটলো। এক্সাম্পল দিই, দেখেন আমি বললাম আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, যে কোনো কিছুটা আমি খেলছিলাম। ইউ কল মি, ওই খেলার সময় তুমি আমারে কল করেছিলে। যদি এরকম হয় তাহলে এই যে কাজটা হচ্ছে, এইটা সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। ঠিক আছে, ওটা অতীতকালে দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা চলমান ছিল, ওই চলমান ঘটনার সময় আরেকটা ঘটনা ঘটছে, সে এই যে চলমান ঘটনাটা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। এবং এই দুইটা টেন্সকে আপনি যদি একসাথে লিখতে চান সেক্ষেত্রে আপনি ওয়েন দিয়ে লিখতে পারেন, যে আই ওয়াজ প্লেইং ওয়েন ইউ কল্ড মি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে ওয়েন, এই ওয়েনটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হবে না? হ্যাঁ, এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন যে ওয়েন আই ওয়াজ প্লেইং ইউ কল্ড মি। আপনি বাক্যটাকে এইভাবেও লিখতে পারেন। এখানে হোয়েন, এই হোয়েনটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে বসবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে বসবে, এই সরি পাস্ট ইনডিফিনিটের সাথে বসবে, এটা ম্যান্ডাটরি না। তবে হ্যাঁ, যদি এখানে ওয়াইল থাকতো, যদি এখানে ওয়াইল থাকতো সেই ক্ষেত্রে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথেই বসতো। ঠিক আছে, তবে ওয়েন থাকলে এটা আপনি পাস্ট ইনডিফিনিটের সাথেও বসাইতে পারেন, অথবা আপনি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথেও বসাতে পারেন। আচ্ছা, আহ, মনু তোমরা জিরান্ডের ক্লাস দেখো? আচ্ছা, এখন আসেন যে আমরা এখন পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট। এই আপনারা সবাই আছেন? এই ক্লাসটা কি খুব কঠিন মনে হচ্ছে আপনার কাছে? ক্লাসটা কি খুব কঠিন মনে হচ্ছে? খুব কঠিন ক্লাস মনে হচ্ছে আপনাদের কাছে? খুব বেশি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হতে পারে, কারণ হচ্ছে ধরেন এইভাবে আপনারা টেন্স মনে আগে পড়েন নাই, যারা আমার আগের ক্লাস করেন নাই তারা এইভাবে টেন্স পড়ছেন আগে, তারা এইভাবে আগে টেন্স পড়েছেন কিনা? আমি শিওর পড়েন নাই, আমি মোটামুটি শিওর। কারণ হচ্ছে যে আহ, এগুলো ছোটবেলা থেকে বলতেছেন। ও আচ্ছা, আপনি বলতেছেন, তাহলে আপনি আপনি এগুলো পারেন। ওকে, আপনি এগুলো পারেন, খুব ভালো। আচ্ছা, টেন্স কি আজকে শেষ করবেন? ওমা, কি বলেন? হ্যাঁ, অবশ্যই আজকে শেষ করবো। টেন্স আজকে শেষ না করলে কেমন হবে? টেন্স নিয়ে যদি ডাবল ক্লাস নেই তাহলে কি হইলো? আচ্ছা, এখন আসেন আমরা দেখবো হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট জিনিসটা হচ্ছে যে আপনার একটু জটিল, হ্যাঁ। জিনিসটা হয়তো কঠিন না, কিন্তু কঠিন লাগছে। আচ্ছা, জিটি, জিটি আপনার নাম কি? জিটি আপনার নাম কি? জিটি, জিটি আপনার নাম কি ভাই? আপনি কি ভাই নাকি বোন? আপনি কি মেল নাকি ফিমেল বলেন তো? মাথার মধ্যে গিট্টু খুলতেছে না লাগতেছে বুঝতেছি না ভাই। আচ্ছা দেখেন, এই ক্লাসটা করার পরে আপনার কিছুটা মাথা ঘুরাবে, স্বাভাবিক। তবে এটা যদি আপনি দুইবার রেকর্ড দেখেন, দুইবার একটু সুন্দর মতো মাথা ঠান্ডা করে যদি রেকর্ড দেখেন, তাইলে আশা করি এই ক্লাসটা খুব আপনার একটা কার্যকরী ক্লাস হবে, এবং এটা দিয়ে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, টেন্সের অনেক কিছুই বুঝতে পারবেন। ঠিক আছে, হোয়েন এবং হোয়েলের ইউজটা আরেকবার আরেকবার বলতাম, একটু পরে বলবো, হ্যাঁ, কারণ আমি এখন পাস্ট পারফেক্টে চলে আসছি। আচ্ছা দেখেন, পাস্ট পারফেক্ট এইখানে এতক্ষণ ধরে আমরা যতগুলো টেন্স নিয়ে আলোচনা করছিলাম সেখানে ঘটনা ছিল একটা, সবসময় ঘটনা একটা ছিল। এই পাস্ট পারফেক্টে এসেই ঘটনা হয়ে যাবে দুইটা। ঘটনা দুইটা কি কি? ঘটনা দুইটা হচ্ছে যে অতীতের দুইটা ঘটনা। খুব খেয়াল করেন,
অতীতের দুইটা ঘটনা, দুইটা ঘটনাই অতীতকালে ঘটছে। তবে ধরেন ঘটনা নাম্বার 1 এবং ঘটনা নাম্বার 2, এই যে দুইটা ঘটনা, একটা আগে ঘটছে আর একটা ঘটনা পরে ঘটছে, দুইটা পরপর ঘটে নাই, সরি দুইটা একসাথে ঘটে নাই, একটা আগে ঘটছে আর একটা পরে ঘটছে। ধরেন যে আজকে সকালে আপনি আগে ঘুম থেকে উঠেছেন, এরপরে আপনি নাস্তা খেয়েছেন, দুইটা ঘটনাই অতীত। আপনি আগে ঘুম থেকে উঠলেন, এরপরে আপনি নাস্তা করলেন, দুইটা ঘটনা। একটা ঘটনা আগে ঘটছে, কোনটা আগে ঘটছে? আপনি আগে ঘুম থেকে উঠছেন। কোনটা পরে ঘটছে? এরপরে আপনি নাস্তা করেছেন। এই যে যেই ঘটনাটা আগে ঘটছে, এই যে আপনি আগে নাস্তা, আগে আপনি ঘুম থেকে উঠছেন, এই ঘুম থেকে উঠার ব্যাপারটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স যদি আপনি বলতে চান তাহলে অবশ্যই সেখানে দুইটা ঘটনা থাকতে হবে। ঠিক আছে, একদম খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, দেখেন, খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, দেখেন। দ্য পিএম ফ্লেড, পিএম পালাই গেছে। দ্য মব এন্টার দ্য গণভবন, মব গণভবনে এন্টার করছে। এখানে দুইটা ঘটনা, দুইটা ঘটনা একসাথে ঘটে নাই। এখানে কোন ঘটনাটা আগে ঘটছে বলেন তো? এখানে কোনটা আগে ঘটছে? এখানে কোনটা আগে ঘটছে? কোনটা আগে ঘটছে? গুড। এখানে এক নাম্বারটা আগে ঘটেছে, দুই নাম্বারটা পরে ঘটেছে। তাহলে এখন বলেন তো কোনটা পাস্ট পারফেক্ট হবে? এক নাম্বার নাকি দুই নাম্বার? কোনটা পাস্ট পারফেক্ট হবে? কোনটা পাস্ট পারফেক্ট হবে? গুড, এক নাম্বারটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তাইলে এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা যদি আপনি একসাথে লিখতে চান তাহলে আপনি লিখবেন দ্য পিএম হ্যাড ফ্লেড, দ্য পিএম হ্যাড ফ্লেড বিফোর দ্য মব এন্টার্ড দ্য গণভবন। তাহলে ওটিতে দুইটা ঘটনা পরপর ঘটছে, একটা আগে ঘটছে আর একটা পরে ঘটছে। যেই ঘটনা আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেই ঘটনাটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটার স্ট্রাকচারটা আমরা এভাবে লিখতে পারি যে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড প্লাস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখন এই যে এক নম্বর ঘটনা আগে ঘটলো, দুই নম্বর ঘটনা পরে ঘটলো, দুই নম্বর পাস্ট ইনডিফিনিট, এক নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি এই স্ট্রাকচারটা, এই সিরিয়ালটা লিখতে পারি যে পাস্ট পারফেক্টের পরে পাস্ট ইনডিফিনিট ঘটে? এই বুঝেন ব্যাপারটা, একটু বুঝেন, এখানে এসে অনেকের প্যাস লাগবে, একটু বুঝেন। ধরেন দুইটা ঘটনা, যদি আমরা দুইটা ঘটনা সিরিয়াল করতে চাই তাহলে প্রথম ঘটনাটা পাস্ট পারফেক্ট, পরের ঘটনাটা পাস্ট ইনডিফিনিট, এভাবে আমরা লিখতে পারি কিনা? এভাবে লেখা যায় কিনা? এভাবে লেখা যায় কিনা? আরে ভাই বিফোর টিফোর বাদ দেন, আমি এখানে বিফোরে আসি নাই তো, বিফোর টিফোর বাদ দেন, আপনি বিফোরে আসি নাই। যায় ঠিক না? যায়, ওকে। এখন আসেন আমরা বিফোর আফটারে যাই। দাঁড়ান, বিফোর আফটারে আমি একটু যাবো, আমি একটু দরজাটা অফ করে আসি, কারণ এখানে পিটুয়ে অফিসে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। একটু দরজাটা অফ করে আসি, দাঁড়ান। আচ্ছা, এখন আসেন যে এই যে একটা ঘটনা আগে ঘটছে আটটা ঘটনা পরে ঘটছে, এইটা প্রকাশ করার জন্য, এইটা প্রকাশ করার জন্য আপনি বিফোর ব্যবহার করতে পারেন বা আফটার ব্যবহার করতে পারেন। ঠিক আছে ভাই, আমি ভূতের ভয় আমার খুবই কম, জিন ভূতের ভয় আমার নাই বললেই চলে, একদমই নাই। এবং আমার খুব ইচ্ছা যে একদিন আমি জিন ভূত একদিন হয়তো দেখবো, এখনো দেখি নাই। আমি দেখার চেষ্টা করছি, মানে দেখার চেষ্টা করছি বলতে ওই যে আপনার দোয়া দুরুদ পরে যে দেখার চেষ্টা, ওইটা না। এমনিতে ধরেন যে রাত্রেবেলা 2টা 3টা বাজে, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, 2টা 3টা বাজে আমি প্রায়ই হচ্ছে রাস্তাঘাটে হেঁটেছি। ওইটা আপনার হচ্ছে মাছ ধরার জন্য গিয়েছি, তারপরে ওই আপনার আম কুড়ানোর জন্য গিয়েছি, তারপরে তাল পড়ছে আপনার তালটা কুড়ানোর জন্য গিয়েছি। কিন্তু আমি কখনো দেখি নাই, তবে দেখার ইচ্ছা আছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন যে পাস্ট পারফেক্ট এবং হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা আমরা বুঝলাম। এখন আসেন যে বিফোর এবং আফটারের একটা ইউজ আছে, এইটা আপনারা মোটামুটি সবাই মুখস্থ পারেন। মুখস্থ জিনিসটা কি? মুখস্থ জিনিসটা হচ্ছে যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসে, বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট বসে, আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে। এটা আপনারা সবাই মুখস্থ পারেন।
তবে আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাবো না, আমি যেটা বুঝাবো সেটা হলো আমি একটা সিরিয়াল লিখেছিলাম, সেটা আমি একটু আপনাকে বুঝাবো। দেখেন আমি সিরিয়ালটা লিখেছিলাম কি, আমি সিরিয়ালটা লিখেছিলাম যে যদি দুইটা ঘটনা হয় পরপর অতীতের, তাহলে প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন এইটা হচ্ছে আপনার সিরিয়াল, যে একটা ঘটনা আগে ঘটছে সেটা আপনি পাস্ট পারফেক্টে লিখবেন, আর একটা ঘটনা পরে ঘটছে সেটা আপনি পাস্ট ইনডিফিনিটে লিখবেন, ঠিক আছে? এখন এই যে দুইটা ঘটনা যখন আপনি একসাথে করে একটা বাক্যে লিখবেন, তখন আপনি চাইলে পাস্ট ইনডিফিনিটটা আগে লিখতে পারেন, অথবা পাস্ট পারফেক্টটা পরেও লিখতে পারেন, আগেও লিখতে পারেন পরেও লিখতে পারেন। তার মানে এই না যে পাস্ট পারফেক্টটা আগে ঘটছে। ধরেন এই যে এখানে আমি লিখলাম যে আই রিচড দ্য স্টেশন, এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরে আমি স্টেশনে পৌঁছেছি। এখন এখানে পাস্ট ইনডিফিনিট আগে হয়েছে বলে এটা তো পাস্ট পারফেক্ট না, এটা এই ঘটনাটা পরেই ঘটছে। এই যে আই রিচ দ্য স্টেশন এটা পরেই ঘটছে, আর দ্য ট্রেন হ্যাড লেফট এটা আগেই ঘটছে। এখন এটা আমি আগে লিখছি, আমার ইচ্ছা হয়েছে আমি আগে লিখছি, আপনি আগে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, আগে পরে আপনি লিখতে পারেন, ঠিক আছে? বা আপনি চাইলে এরকম লিখতে পারেন আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, আপনি আগে পরে লিখতে পারেন, এটা সমস্যা না। আমি বোঝাতে চেয়েছি যে যদি দুইটা ঘটনা হয় এবং একটা যদি আগে হয়, তাহলে সেটা সবসময় পাস্ট পারফেক্ট হয়, আর যেটা পরে হবে সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। এই সেন্সটা বুঝতে পারছেন? সেন্সটা বুঝতে পেরেছেন কিনা? সেন্সটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ওকে। তাহলে আসেন আমরা এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা আপনারা জানেন যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয় আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার একটা প্রশ্ন করি, যে ধরেন তিনটা ঘটনা, তিনটা ঘটনা, তাহলে অতীতে তিনটা ঘটনা ঘটছে, প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। যদি এইখানে আরেকটা ঘটনা থাকে, সেইটা কোন টেন্সে লিখবেন বলেন তো? একটু বুদ্ধি করে বলেন, একটু বুদ্ধি করে বলেন। অতীতে তিনটা ঘটনা ঘটছে, প্রথমটা পাস্ট পারফেক্ট হইল, পরেরটা পাস্ট ইনডিফিনিট লিখলেন, পাস্ট ইনডিফিনিট পরেরটা কোন টেন্সে লিখবেন বলেন তো? একটু বুদ্ধি করে বলেন তো, কোনটা লিখবেন? কোনটা লিখবেন? পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু বলি নাই পাস্ট কন্টিনিউয়াস এখানে আসবে না, আমি কিন্তু বলি নাই যে এই পাস্ট কন্টিনিউয়াস মানে কি চলমান, এই চলমান ঘটতেছে, এখানে কিন্তু চলমান না, আমি বলছি পরপর ঘটতেছে, পরপর পরপর ঘটতেছে, পরপর একটার পর আরেকটা ঘটতেছে। আচ্ছা দেখেন, এই সবাই একটু খেয়াল করেন, সবাই একটু মাথা ঠান্ডা করে খেয়াল করেন। আমি বললাম যে অতীতের তিনটা ঘটনা, প্রথমটা আমি পাস্ট পারফেক্ট লিখবো, পরেরটা পাস্ট ইনডিফিনিট লিখবো, তাহলে তিন নম্বরটা কোন টেন্সে লিখবো? তিন নম্বরটা আমি লিখবো প্রেজেন্ট পারফেক্টে। তিন নাম্বারটা আমি লিখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। কেন প্রেজেন্ট পারফেক্টে লিখব? প্রেজেন্ট পারফেক্ট অতীতের সেন্স দেয় কিনা, প্রেজেন্ট পারফেক্ট অতীতের সেন্স দেয় কিনা, প্রেজেন্ট পারফেক্ট অতীতের সেন্স দেয় কিনা? দেয়। প্রেজেন্ট পারফেক্ট অতীতের সেন্স দেয়, ঠিক আছে? তাহলে দেখেন, এই কারণে কিন্তু আমি সিরিয়ালে পড়িয়েছি, দেখেন একটু খেয়াল করেন, সিরিয়ালটা খেয়াল করেন। শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে প্রেজেন্ট পারফেক্ট, এরপরে সিরিয়াল পাস্ট ইনডিফিনিট, এরপরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এইখান থেকেই সবার মাথায় প্যাচ লাগে। আর যাই হোক, এটা একটু অ্যাডভান্স লেভেলের পড়া, কেউ যদি বুঝতে না পারেন এই ক্লাসটা একটু আবারও দেখবেন, তাইলে বুঝতে পারবেন। এখানে মূলত আমি একটা টেন্সের সিকোয়েন্স আপনাকে বলছি, ঠিক আছে? এখানে মূলত আমি একটা টেন্সের সিকোয়েন্স আপনাকে বলছি। তাহলে দেখেন, এই যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের পরে পাস্ট ইনডিফিনিট আসে, এবং এরপরে প্রেজেন্ট পারফেক্ট আসে, এবং প্রেজেন্ট পারফেক্টের পরের যে সিরিয়াল সেটা হইল প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এরকম একটা বাক্য আমাকে বলেন, এই যে সবগুলো টেন্স থাকবে, বা আমি আপনাকে কোনো বাক্য বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এই ধরনের বাক্য সাধারণত হয় না। এখন তাইলে প্রশ্ন আসতে পারে যে তাইলে আমি এটা বলছি কেন, সেটা একটু পরে আপনারা বুঝবেন যে কেন বলছি। দেখেন, দেখেন এখানে একটা প্রশ্ন আছে, দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ। এখানে বলেন তো সঠিক উত্তর কোনটা? দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ।
দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো ড্যাশ দ্যার ভিলেজ। এটা উত্তর কোনটা হয় বলুন তো? 1 2 3 4 বললেই হবে, 1 2 3 4 বললেই হবে। দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো ড্যাশ দেয়ার ভিলেজ। 1 2 3 4। 3 এবং 4, 3 এবং 4, 3 এবং 4। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা যে সিন্স সবসময় অতীত ঘটনা নির্দেশ করে? এটা মনে আছে কিনা আপনাদের? সিন্স সবসময় অতীত ঘটনা নির্দেশ করে, এটা মনে আছে কিনা? ওই যে বলছিলাম কিন্তু সিন্স সবসময় অতীত ঘটনা নির্দেশ করে। ওকে, তার মানে এইখানে একটা পাস্টের সেন্স দেওয়া যে কোনো একটা কিছু বসবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে হিট, হিট বসবে না অবশ্যই। হিট কেন বসবে না? কারণ হচ্ছে যে আচ্ছা, এই হিট শব্দটা, এই হিট শব্দটা কিন্তু প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সবগুলাই এক, ঠিক না? আচ্ছা, এখন আসেন যে সিন্স তো সবসময় পাস্টের সেন্স দেয়। এইখানে দেখেন সাফার্ড আছে, সাফার্ড। সাফার্ড কি? সাফার্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের আগের সিরিয়ালটা কার বলেন তো? পাস্ট ইনডিফিনিটের আগের সিরিয়াল কার? পাস্ট ইনডিফিনিটের আগের সিরিয়ালটা কার? রাইট, পাস্ট ইনডিফিনিটের আগের সিরিয়ালটা হচ্ছে পাস্ট পারফেক্টের। পাস্ট ইনডিফিনিটের আগের সিরিয়ালটা হচ্ছে পাস্ট পারফেক্টের। গুড, তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাড হিট। সঠিক উত্তর হবে হ্যাড হিট। আচ্ছা, এরপরে আসেন আরেকটা দেখি আমরা। ইটস 20 years, ইট ইজ 20 years সিন্স আই ড্যাশ হিম। ইট ইজ 20 years সিন্স আই ড্যাশ হিম। এখানে কোনটা হবে বলুন তো? এখানে কোনটা হবে বলুন তো? এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে বলুন তো? 1 নাম্বার কনফার্ম। ওকে, 1 নাম্বার কনফার্ম। আচ্ছা, 1 নাম্বার কনফার্ম। ওকে, হ্যাভ সিন। ওকে, আচ্ছা দেখেন এখানে যদি আমি ইজ দেই তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের আগের সিরিয়াল কার বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিটের আগের সিরিয়াল কার? প্রেজেন্ট ইনডিফিনিটের আগের সিরিয়াল কোন টেন্সের বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট। গুড, প্রেজেন্ট পারফেক্ট। সেই হিসাবে এখানে হ্যাভ সিনটা কিন্তু উত্তর হয়। হ্যাভ সিনটা কিন্তু উত্তর হয়, ঠিক আছে? হ্যাভ সিন হয়। আবার এইখানে স কিন্তু উত্তর হয়। কিভাবে স উত্তর হয়? স কিভাবে আসে? ধরেন এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিটের আগে কে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটের আগে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে। এখানে চাইলে আপনি স বসাতে পারেন অথবা হ্যাভ সিনও বসাতে পারেন। এখন আপনারা আমাকে মনে মনে অনেকে গালি দিচ্ছেন যে ভাই আপনি সহজ জিনিসটা অনেক জটিল করে ফেলতেছেন, আপনি এগুলোর কমপ্লিকেট করে ফেলতেছেন। মেবি, মেবি আমি কিছুটা জটিল হয়তো আমি করে ফেলতেছি, তবে সেটা আমি একদম সমস্ত কিছু আপনার সাথে হচ্ছে বর্ণনা করতেছি, যেখানে আসলে দুইটা উত্তরই হয়, স হয় আবার হ্যাপসিনও হয়। এখন কথা হচ্ছে যে এখানে দুইটা অপশন দিলে আমি কোনটা দেখাবো? এখানে আসলে আপনি কোনোটাই দেখাবেন না, আপনি স্কিপ করে চলে আসবেন। কারণ এইখানে সঠিক উত্তর স হয় আবার হ্যাপসিনও হয়, দুইটাই হয়, ঠিক আছে? এখানে দুইটাই হয়, দুইটাই সঠিক উত্তর হয়, ঠিক আছে? এখানে আগের সিরিয়াল কেন হবে? এখানে কোনো ইভেন্টের, ও আচ্ছা ডক্টর জাহান দেখেন সিন্সটা, এই যে সিন্স, সিন্স সবসময়, সিন্স সবসময় পূর্বের ঘটনা নির্দেশ করে। সিন্স সবসময় পূর্বের ঘটনা নির্দেশ করে। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে দুইটি ঘটনা পরপর ঘটলে সিন্স যুক্ত ক্লজটা সবসময় পূর্বের ঘটনা নির্দেশ করে। সিন্স যুক্ত ক্লজ সবসময় আগের ঘটনা নির্দেশ করে, বুঝছেন? ঠিক আছে, তাহলে দেখেন ইট ইজ 2 years সিন্স আই হ্যাড এ হলিডে। তো দেখেন এখানে আমরা পাস্ট ইনডিফিনিট বসিয়েছি, সিন্স আই হ্যাড এ হলিডে। অথবা এখানে আপনি এখানে চাইলে কিন্তু আপনার পাস্ট পারফেক্টও আসতে পারে, সিন্স আই হ্যাড হ্যাড আ হলিডে, এটাও আসতে পারে, দুইটা আসতে পারে, ঠিক আছে? তাহলে এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মাথায় রাখবেন যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বসে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। মহিন
হ্যাজন্ট ফোনড, মহিন ফোন করে নাই, সিন্স হি ওয়েন টু ঢাকা। তো দেখেন এই যে সিন্স যুক্ত শব্দটা এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা, আর মহিন হ্যাজেন্ট ফোন এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। তাইলে এই যে সিন্স হি ওয়েন ঢাকা এটা আগে ঘটছে, সুতরাং এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। আর এরপরে ঘটনা ঘটছে মহিন হ্যাজেন্ট ফোন, এটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। তাইলে এই যে 2 নাম্বার ঘটনা এটা পাস্ট ইনডিফিনিট, 1 নম্বর ঘটনা ঘটছে প্রেজেন্ট পারফেক্ট। আরেকটা এক্সাম্পল দেখেন, সিন্স শি মুভ টু ঢাকা সিটি হার লাইফ হ্যাজ চেঞ্জড ড্রামাটিক্যালি। তাহলে সিন্স যুক্ত যে ক্লজটা আছে সেইটা হলো পাস্ট ইনডিফিনিট। এই যে দেখেন সিন্স যদি ঘটনাটা আগে ঘটছে আর এরপরে হ্যাজ চেঞ্জড এটা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, এটা পরে ঘটছে। ঠিক আছে, সিন্সের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? এটা মোটামুটি একটা কঠিন পার্ট ছিল। সিন্সের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? মোটামুটি বুঝতে পেরেছেন কিনা? আপনারা কোনো কোনো বইতে দেখবেন যে স্ট্রাকচার দেওয়া আছে, যেমন সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে, সিন্সের পরে হচ্ছে প্রেজেন্ট হয়, এরকম কিছু দেখবেন 3-4টা স্ট্রাকচার দেওয়া আছে। ওই 3-4টা স্ট্রাকচার আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি সবসময় এই যে এই সিরিয়ালটা মনে রাখবেন। এই সিরিয়াল মনে থাকলেই যেটাই আসুক আপনি পরীক্ষাতে দাগাতে পারবেন। জি, সবসময় এই সিকোয়েন্সটা ফলো করবেন, সবসময় এই সিকোয়েন্সটা ফলো করবেন। ঠিক আছে, আমরা একদম শেষ দিকে চলে আসছি, খুব বেশিক্ষণ আর বাকি নাই। দেখেন এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, হি ফেল্ট মাচ বেটার। তাহলে হি ফেল্ট মাচ বেটার সিন্স হি হ্যাড স্টার্টেড এক্সারসাইজিং। তাহলে এখানে দেখেন এই যে সিন্স যুক্ত যেই ক্লজটা আছে সেটা আগের ঘটনা নির্দেশ করছে, তাহলে এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট হয়েছে। এটা পাস্ট পারফেক্ট হওয়ার কারণে এই যে হি ফেল্ট মাচ বেটার এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে সবসময় এই সিরিয়ালটা আপনারা ফলো করলে দেখা যাবে যে আর মুখস্থ করতে হবে না। এরপর আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এই যে এগুলো তাইলে বুঝছেন, এগুলো অলরেডি আমরা বলে ফেলছি, আচ্ছা, এখন আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও কিন্তু অনেকটা পাস্ট পারফেক্টের মতো। ঠিক আছে, যে অতীতকালের 2টা ঘটনা ঘটছে এবং একটা ঘটনা আগে ঘটছে আর একটা ঘটনা পরে ঘটছে, তবে আগের ঘটনাটা চলমান ছিল আর পরের ঘটনাটা চলমান ছিল না। যেটা আগের ঘটনা চলমান ছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল দিই, ধরেন দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং ফর 2 আওয়ার্স। এটা অতীতকালের একটা ঘটনা। অতীতকালের ঘটনা কি হইল? এটা আগে ঘটছে, মানে শুরু হয়েছে আগে, এখনও এবং অনেকক্ষণ সময় ধরে চলছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরপরে ধরেন আপনি আরেকটা ঘটনা বললেন যে দ্য পেশেন্ট হ্যাড বিন ক্রাইং বিফোর ফর 2 আওয়ার্স বিফোর দ্য ডক্টর কেম। তো দেখেন ডাক্তার আসলো এবং পেশেন্ট কান্না করছিল। পেশেন্ট যে কান্না করছিল সে আগে থেকেই কান্না করছিল, আর ডাক্তার পরে আসলো, তাহলে পরের ঘটনাটা পাস্ট ইনডিফিনিট হয়েছে আর আগের যে ঘটনাটা চলমান ছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে দেখেন আমরা কিন্তু একটু আগে এখানে স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, একটু আগে আমরা কিন্তু একটা সিরিয়াল দেখেছিলাম যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ 2টা ঘটনা অতীতকালে ঘটছে, একটা আগে সেটা পাস্ট পারফেক্ট, একটা পরে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আসেন যদি এরকম হয় যে পাস্ট পারফেক্টের জায়গায় একটা ঘটনা আগে থেকে চলছিল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এইখানে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, এরপরে পাস্ট ইনডিফিনিট হবে। এইটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যে একটা জিনিস মুখস্থ করেন যে বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট হয়, আবার আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট হয়, সেটা হচ্ছে একটা ভুল জিনিস। বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। এই ব্যাপারটা বুঝছেন কিনা? এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? টেন্সের জন্য 2টা ক্লাস হলে ভালো হতো, শাহ এমডি হাবিবুল আমান। না, এখানে আসলে ব্যাপারটা কি, ধরেন এই জিনিসগুলো আপনাদের জন্য নতুন, এগুলো আগে কখনো আপনারা দেখেন নাই, এটা হচ্ছে আসলে সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা, বুঝছেন? এটা আরেকবার বলতাম। আচ্ছা দেখেন আমি একটা ইয়ে নিচ্ছি, দেখেন আমি একটা স্লাইড নিচ্ছি, স্লাইড নিয়ে বুঝলে বুঝবেন। একটু আগে বললাম যে দ্য পিএম, এই সবাই খেয়াল করেন,
যারা বুঝতে পারতেছে না সবাই খেয়াল করেন। দ্য পিএম ফ্লেড দ্য মব এন্টার্ড দ্য গণভবন। অতীতকালের দুইটা ঘটনা, এর মধ্যে একটা হচ্ছে 1 নাম্বার, আরটা হচ্ছে 2 নাম্বার। এটা আগে ঘটছে, এটাকে আমরা পাস্ট পারফেক্টলি লিখব। আর এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা, এইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট লিখব। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখন আসেন, এইটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশনে আমরা দেখলাম কি, যে বিফোরের আগে, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট লিখি, আর বিফোরের পরে আমরা পাস্ট ইনডিফিনিট লিখি। এটা তো মোটামুটি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা সিচুয়েশন কল্পনা করেন, আরেকটা সিচুয়েশন কল্পনা করেন যে পিএম ফ্লেট, ওটা তো পিএম ফ্লেট তো চলে গিয়েছে। ধরেন আরেকটা ঘটনা কল্পনা করেন যে দ্য স্টুডেন্টস had been protesting for 2 months। দেখেন, অতীতকালের এই ঘটনাটা অতীতকালে। 2 নাম্বার হচ্ছে দ্য মব, দ্য মব এন্টার্ড দ্য গণভবন। এখন দেখেন তো, একটু একটু ধরতে পারেন কিনা। 1 নাম্বার যে ঘটনাটা, সেটা 2 মাস ধরে কিন্তু চলছে, 2 মাস ধরে চলছিল 1 নাম্বার ঘটনাটা। ঠিক আছে? এই 1 নাম্বার ঘটনাটা যখন চলছে, এরপরে কিন্তু হচ্ছে এই ঘটনাটা ঘটছে, দ্য মব এন্টার্ড দ্য গণভবন। তাহলে অতীতকালে দুইটা ঘটনা, একটা আগে থেকেই চলছে এবং সেটা চলমান ছিল, আর আরেকটা ঘটনা হচ্ছে জাস্ট ঘটছে, কিন্তু দুইটাই অতীতকালে ঘটছে। ঠিক আছে? তাহলে প্রথম যে ঘটনাটা, সেইটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, আর পরের যে ঘটনা সেইটাকে আমরা পাস্ট ইনডিফিনিটলি লিখব। এখান থেকেই আসছে যে তাইলে আমরা যদি এই দুইটা ঘটনাকে আমরা যদি একসাথে করতে যাই, সেক্ষেত্রে কি আমরা বিফোর আফটারের রুলসটা ফলো করব? এক্স্যাক্টলি, আমরা সেই বিফোর আফটার রুলটাই ফলো করব। কিভাবে? বিফোরের আগে আমরা লিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিফোরের পরে লিখব পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে আমরা লিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আফটারের আগে লিখব আমরা পাস্ট ইনডিফিনিট। তাহলে এই বাক্যটাকে আমরা যদি একটু লিখি, তাহলে কিভাবে লিখব? আমরা লিখব দ্য স্টুডেন্টস হ্যাড বিন প্রোটেস্টিং ফর 2 months before the mob entered the গণভবন। এই কিছুটা বুঝতে পেরেছেন কিনা? কিছুটা বুঝতে পেরেছেন কিনা? এখন এখন বলেন, কিছুটা বুঝতে পেরেছেন কিনা? জি জি জি, সেটাই বলতে পারেন। হামিম, কি আপনার নাম কি? হামিম, জি হামিম। তাহলে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এখন আসেন আমরা এক্সাম্পল দেখি। দেখেন, রহিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুম বিফোর হি ফাইনালি সাকসিডেড, বিফোর হি ফাইনালি সাকসিডেড। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখেন, দ্য রেইন স্টার্টেড আফটার উই হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আপনাদের পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্সটা একটু হচ্ছে রিক্যাপ করে আসি। দেখেন, আমরা একদম শেষ দিকে চলে আসছি, একটু ধৈর্য ধরেন, একদম আমরা শেষ দিকে চলে আসছি। তাহলে দেখেন, আমরা হচ্ছে যেটা শিখলাম সেটা হইলো পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, সেটা হইলো পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা কি শিখলাম? যে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে অতীতকালের একটা ঘটনা যেটা একদম শেষ হয়ে গিয়েছে, একদম শেষ হয়ে গিয়েছে। এটা আমরা কোথায় ইউজ করতে পারি? অতীতে যে কোনো ঘটনা, যে কোনো সাধারণ ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি।
আর আরেকটা হচ্ছে যে পাস্ট হ্যাবিট বর্ণনা করার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটটা ইউজ করতে পারি। এরপরে কি আমরা শিখলাম সিগন্যাল ওয়ার্ড, ইয়েস্টারডে, লাস্ট যুক্ত যে কোনো সময়ে নির্দেশ করে এরকম ওয়ার্ড, অ্যাগো, ফর এ হোয়াইল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং সিন্স, ওয়ান্স, এগুলো। এরপরে আমরা দেখলাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে যে অতীতকালে কোনো একটা ঘটনা চলমান ছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এরপরে আমরা দেখলাম যে অতীতকালে কোনো একটা ঘটনা চলছিল, আর একটা ঘটনা ওই সময় ঘটেছে, ওই চলমান ঘটনাটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো এবং সেটা আমরা ওয়েন দিয়ে লিখতে পারি। এরপরে আমরা দেখলাম পাস্ট পারফেক্ট, অতীতকালে দুইটা ঘটনা, যেটা আগে ঘটেছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো, যেটা পরে ঘটেছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো। এবং এখানে বিফোর আফটারের রুল চলে আসছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। একইভাবে আমরা দেখলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা একই জিনিসটা ফলো করতে পারি, সেটা হলো যে অতীতকালে দুইটা ঘটনা, একটা ঘটনা অনেকক্ষণ ধরে চলমান ছিল, সেটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দিব, আর পরের ঘটনাটা আমরা পাস্ট ইনডিফিনিট দিব। এখানে আমরা একটা সিকোয়েন্স শিখেছি, সেই সিকোয়েন্সটা হচ্ছে শুরুতে পাস্ট পারফেক্ট, এরপরে পাস্ট ইনডিফিনিট, এরপর প্রেজেন্ট পারফেক্ট এবং এরপরে প্রেজেন্ট পারফেক্ট, এবার প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি শিখেছি, যদি বলার ক্ষেত্রে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আপনাদের মোটামুটি মাথায় প্যাচ লেগে গিয়েছে। ওকে, এরপরে আসেন আমরা দেখবো এখন হচ্ছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে ফিউচারের খুব একটা ব্যবহার নাই, আসলে ফিউচারের ব্যবহার হচ্ছে কম, ঠিক আছে। ফিউচারটা যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচারটা মোটামুটি ব্যবহৃত হয়, তো ফিউচারের এখানে খুব একটা বেশি ব্যবহার নাই। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। দেখেন, ফিউচার হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট মানে কি, যে কাজটা ভবিষ্যতে যে কাজটা হবে, এরকম ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট ইউজ করতে পারি। স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে শেল উইল প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, শেল উইল এবং হচ্ছে ভার্বের বেস ফর্ম। এরপরে ফিউচার কন্টিনিউয়াস কি, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ যদি চলতে থাকবে এরকম বুঝাইলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। স্ট্রাকচারটা কি দেখেন, শেল বি এবং হচ্ছে উইল বি প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। এরপরে আসেন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা সেম হচ্ছে পাস্ট পারফেক্টের মতো। ফিউচার পারফেক্টটা হচ্ছে ভবিষ্যৎকালে ভবিষ্যতে দুইটা ঘটনা ঘটবে, তার মধ্যে যেটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলবো, আর যেটা পরে ঘটবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট, অথবা সেটাকে আমরা চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লিখতে পারবো। আমরা এক্সাম্পল দিই, দেখেন আই উইল হ্যাভ রিচড টু দ্য স্টেশন, এই যে বিফোরের আগে ফিউচার পারফেক্ট হয়েছে, এরপরে দ্য ট্রেন লিভস অথবা উইল লিভ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের জায়গায় আপনি চাইলে প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারবেন। বিফোর আফটারের যেই রুলটা আপনি শিখেছেন, এখানেও সেম রুলটাই খাটবে, অর্থাৎ বিফোরের আগে ফিউচার পারফেক্ট, বিফোরের পরে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, আফটারের পরে ফিউচার পারফেক্ট এবং আফটারের আগে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট বসবে। এখানে একটা ছোট্ট ব্যবহার আপনাকে শিখতে হবে, সেটা হলো যে যদি দেখেন কোনো একটা ফিউচারের সময় বলছে এবং সেখানে বাইযুক্ত একটা সময় যুক্ত আছে এবং সেটা ফিউচারের কথা বলছে, তাহলে ওই সেন্টেন্সটা সবসময় ফিউচার পারফেক্টে হয়। যেমন বাই 2300 দ্য সায়েন্টিস্ট উইল হ্যাভ ইনভেন্টেড আ প্যানাসিয়া, অথবা আসেন আই শেল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM, আমি 5টার মধ্যে কাজটা শেষ করব। এরপরে আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের তেমন ব্যবহার নাই বললেই চলে, খুব একটা ব্যবহার নাই বললেই চলে, এবং এটা খুব একটা ইউজ হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখেন, শেল হ্যাভ, উইল হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে, এবং এটাও অনেকটা হচ্ছে ওই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পড়ছিলাম না, যে অতীতকালের দুইটা ঘটনা যেটা আগে চলতে থাকবে সেটাকে আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তেমনিভাবে ভবিষ্যতের দুইটা ঘটনা, এই দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা ভবিষ্যতে চলতে থাকবে, আগে শুরু হয়ে চলতে থাকবে, এবং আরেকটা ঘটনা পরে হবে, আগের যে ঘটনাটা সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চাইলে আপনি স্কিপ করতে পারেন, কারণ এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের সেশনটা। যদিও টেন্সের ক্লাস ছিল, সবাই হয়তোবা চিন্তা করেছেন যে আরে টেন্সের ক্লাস তো ইজি, তবে টেন্সের ক্লাস এতক্ষণ করার পরে আমার কাছে মনে হয় না যে কেউ ইজি মনে করছেন। হয়তো মনে করছেন যে এগুলো আপনি কি বলেন ভাই, মাথার উপর দিয়ে চলে গেছে। আবার কেউ হয়তো মনে করছে যে না, আমার ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং ক্লাসটা আমি উপকৃত হয়েছি। তো দুইটা গ্রুপের জন্যই আমি বলবো যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভিন্নভাবে টেন্সটা পড়ানোর জন্য, এবং অবশ্যই যারা এখনও বুঝতে পারছেন না বা কিছুটা বুঝেছেন, আপনারা অবশ্যই ক্লাসের রেকর্ডটা অবশ্যই কয়েকবার দেখবেন। কয়েকবার দেখলে আশা করি টেন্সের অনেক নর্মাল জিনিস বলেন বা অনেক বেসিক জিনিস বলেন আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পারবেন।